আসসালামু আলাইকুম। তো এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো দেখতে পাচ্ছ যে আমি আজকের রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব বা শুরু করার জন্য চেষ্টা করতেছি। সেটা হলো যে সবচেয়ে কঠিন অধ্যায়, সেটা হলো জৈব যৌগ বা জৈব রসায়ন, যেটা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। সো আমি রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে। তো এখন বিষয় হলো যে এই যে যদি বই বের করি নবম দশম অধ্যায়ের নবম দশম শ্রেণীর যে একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম, তো এখন বিষয় হলো যে ভাইয়া খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের মিনারেল রিসোর্সেস বা ফসিলস বা জীবাশ্ম। এখন ভাইয়া আজকে যে আলোচনা করব সেটা হলো, দেখতে পাচ্ছ যে এখানে জীবাশ্ম মানে বোঝা যে মানে জীবের মানে মারা যাওয়ার পরের যে মানে থাকে আর কি, মানে পচে যাওয়ার পরে যে মানে জীবের আর কি হয় আর কি, যেগুলা মানে পচে যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে অধিকাংশ মানে বছর পর্যন্ত কি এক্সিস্ট করে, বা অন্য কোনো উপাদান হিসেবে এক্সিস্ট করে, সেগুলোই তো জীবাশ্ম, তাই না? তো এখন বিষয় হলো, দেখতে পাচ্ছ যে একটা মাছ হয়তোবা মরে গেছে এবং তার কাঁটাটা এক্সিস্ট করতেছে, অথবা অন্য কোনো মানে উপাদান চেঞ্জ হয়ে অন্য কোনো উপাদানে পরিবর্তন হয়েছে আর কি, হ্যাঁ, বা রাসায়নিক পরিবর্তন ঘটে সেটা একটা কি জীবাশ্ম হয়ে গেছে। তো আশা করি জীবাশ্ম জানো। তো এখন বিষয় হলো, এই জীবাশ্মগুলো আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাই এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে কি, মাটির নিচে যেগুলা মানে মানে পৃথিবীর জন্য মানে পৃথিবীর সকল মানুষের জন্য বা হিউম্যান বিংসের জন্য যেগুলা উপকারী আর কি, সেগুলাই তো জীবাশ্ম জ্বালানি। এখন বিষয় হলো যে আজকের যে যে আলোচনা, সেই আলোচনায় আমরা যদি শুরু করতে চাই, তো সেখানে আমরা আজকে আলোচনা করব এসএসসি আশা করি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এসএসসি এই ক্লাসটা এসএসসি 2006, 2007 অথবা 2008 শিক্ষার্থীরা করতে পারবে এবং কোনো সমস্যা হবে না। আশা করি যারা 26-এ পরীক্ষা দিবে তারা অবশ্য এগুলো পড়ার দরকার নাই। তবে 27, 28 এরা ওরা নতুন 10-এ উঠছো, মানে ক্লাস 10-এ বা মানে নতুন ক্লাস নবম শ্রেণীতে বা অধ্যয়নরত, বা কেরক মানে যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত কিংবা নবম শ্রেণীতে যারা ক্লাস 8 থেকে উত্তীর্ণ হয়েছে, মানে 2008 ব্যাচ এসএসসি, তারা এই ক্লাসগুলো করতে পারবে। তো আজকের অধ্যায়ের নাম হলো যে একাদশ অধ্যায় অধ্যায়ের নাম হলো খনিজ সম্পদ জীবাশ্ম। এখন বিষয় হলো যে ভাইয়া এই নাম তারা কি দিয়েছে, হয়তো বা নাম একটা দিতেই পারে, একটা বইয়ের অধ্যায়ের নাম দিতে পারে। তবে আমরা মানে মূলত কেমিস্ট্রি যে আছে বা এই রসায়ন যে আছে, তো মনে রাখবা যে কেমিস্ট্রিকে তোমাদের বইয়ে 2টা পার্টে ভাগ করা হয়েছে। তুমি নিজে মানে তুমি ভাগ করে দেয় নাই, তুমি নিজে ভাগ করে নিবা। একটা হলো কি ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হলো কি অর্গানিক কেমিস্ট্রি। এখন এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রি যেগুলো আছে, সেগুলো তুমি
হয়তো প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে, যেমন কি পদার্থের অবস্থা, তারপরে পদার্থের গঠন, এই অধ্যায়গুলো কি, তারপর পর্যায় সারণী, এগুলো কি ইনঅর্গানিক কেমিস্ট্রির অন্তর্ভুক্ত, এবং রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বন্ধন, এই অধ্যায়গুলো তোমরা পড়ে আসছো, সেগুলো কি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মানে অংশ আর কি। কিন্তু শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিতে এই একাদশ অধ্যায় অর্গানিক কেমিস্ট্রিতে আলোচনা করা হয়েছে। ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে হলো অজৈব যৌগ। অজৈব যৌগ মানে হলো যে যেগুলো জীব থেকে আসে নাই, যেগুলা কি মানে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে এবং মানে একটা সময় পর্যন্ত এক্সিস্ট করে না, বা এই বিক্রিয়া দেখা যায় যে খুব দ্রুত ঘটে আর কি। আর অর্গানিক কেমিস্ট্রি সেগুলা কি অনেক যুগের পর যুগ এই বিক্রিয়া চলতেই থাকে এবং সেই বিক্রিয়াটা কিভাবে আসে, সেই মানে সেই জায়গায় বিক্রিয়াটি ঘটে কোন জায়গায়, সেটা হলো প্রাকৃতিক পরিবেশে এবং জীব থেকে মানে জীবের অংশ থেকে, জীবের দেহাবশেষ থেকে যে কেমিস্ট্রি আবিষ্কার হয়েছে, বা জীবের অংশ থেকে যে কেমিস্ট্রি, সেটা হলো কি অর্গানিক বা জৈব যৌগ। দেখো নামের মধ্যে জৈব আছে, তার মানে জীব থেকে যে কেমিস্ট্রি আবিষ্কার হয়েছে। তো আশা করি বোঝা যাচ্ছে। তো এর অর্গানিক কেমিস্ট্রি বা এই জৈব যৌগ, তাহলে অধ্যায়ের নামটা হওয়া ছিল, বা ইন্টারমিডিয়েটে তোমরা যাই পড়বা যে অধ্যায়ের নাম কি, জৈব যৌগ বা জৈব রসায়ন, সরি। এখন ভাইয়া এটার বিষয়ে প্রাথমিক আলোচনা করবো আজকে। তো যারা 26 ব্যাচ, তারা 26 ব্যাচ যারা, তারা হয়তো এই অধ্যায়টি পড়েছো, এবং 27 যারা আছো তারাও এই অধ্যায়টি পড়েছো, কিন্তু 28 যারা আছো তারা কিন্তু এই অধ্যায়টি পড়ো নাই। যার কারণে আজকে আমি লেকচার 1, আমি এই পুরো অধ্যায়টি পার্টে বিভক্ত করে ইনশাল্লাহ এই অধ্যায়টি শেষ করব। তো এখন তো আমি বললাম যে ভাই প্রাথমিক আলোচনা বলতে এই জৈব যৌগ যে আছে, এই যে অর্গানিক আর কি, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, তো এই জায়গায় আমরা পড়বো কি মূলত জীব নিয়ে, নাকি জীবাশ্ম। আমি কি বললাম যে জীব যদি মানে কি, মানে জীবাশ্ম তো তোমরা জানো যে, বা খনিজ সম্পদ কি, খনিজ সম্পদ বলতে বোঝায় যে মাটির নিচে থেকে যে তোমার বিভিন্ন কি লোহা, তারপরে সোনা, তারপরে কি হীরক, তারপরে কয়লা, এগুলা কি মাটির নিচ থেকে পাওয়া যায়। তাহলে মাটির নিচে যেগুলো আছে, যেগুলা মানে মানে গুপ্ত আর কি, মানে গুপ্তভাবে অবস্থান করে এবং সেগুলো কি অনেক মূল্যবান, সেগুলাই তো খনিজ সম্পদ নাকি। তো লোহা, তারপরে কি আরো যেগুলো আছে আর কি, খনিজ সম্পদ তো অনেক। তো সেগুলা তোমরা জানো যে লোহা, তারপরে তামা, এগুলা কি মাটির নিচে থাকে। তো এইগুলা মাটির নিচ থেকে খনন করে বের করতে হয়। তারপরে কি আছে কেরোসিন, সরি তেল জাতীয় যেগুলো আছে, সেগুলা কি মাটির নিচ থেকে পাওয়া যায়। এখন বিষয় হলো যে ভাই মাটির নিচে যেগুলা পাওয়া গেল ভাই, এখন এগুলো তো খনিজ সম্পদ ঠিক আছে, কিন্তু এগুলো তো জীবাশ্ম। মানে জীবাশ্ম কি কারণে, কারণ হলো জীবের অংশ থেকে এগুলা, মানে এই উপাদানগুলা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এসেছে। মানে ধরো তোমার আশেপাশে ধরো গাছপালা যখন মারা যায়, তখন কি হয়, গাছপালা ধরো কোনো জায়গায় নদীর কাছে, মানে নদীর মানে পারে আর কি, ধরো একটা গাছের পাতা পরে দেখবা যে মাটিতে মিশে গেছে, তখন এগুলা কি দেখবা যে মাটির কাদার ভিতরে একদম মিশে যায়, পচে গিয়ে সে জায়গায় গ্যাস তৈরি হয়। তবে একটা উত্তম উদাহরণ হলো কি, যে যাদের গ্রামের বাড়িতে যাদের অবশ্যই দেখছো যে গরু বা যারা নানু বাড়ি বা দাদু বাড়িতে গরু বা হাঁস এগুলা পালন করা হয়, সেগুলাতে দেখা যায় যে ই করা হয় আর কি, ওই গরু পালন করা হয় যে জায়গায়, সে জায়গায় দেখা যায় যে ওই গরুর যে মানে অংশ, মানে বর্জ্য অংশ, সেগুলোকে এক জায়গায় ফেলা হয়, বা এটা হলো গোবরের ভাগার বলা হয় অনেক সময় অনেক এলাকায়। তো সেই গোবরের যে যে স্তূপ আর কি, সে জায়গায় দেখবা যে একটা গ্যাসের মতো একটা তৈরি হয়, যদি মানে নিচে আর কি, মানে পানি তরল জাতীয় কিছু একটা মানে গ্যাসের মতো তৈরি হয়। তো নিচে এগুলা কি পচে গিয়ে একটা গ্যাসের উৎপন্ন হয়। এগুলা কি একটা জীবের অংশ থেকে
তৈরি হলো, গ্যাস তৈরি হলো আর কি। কিংবা মনে করো যে গাছপালা পচে গিয়ে মাটির নিচে গিয়ে পচে এক প্রকার গ্যাস তৈরি করে, সেগুলো জীবাশ্ম। তারপরে তোমার ওই ধরো প্রাণী প্রাণী যেমন এই যে কিছুক্ষণ আগে একটা মাছের ছবি দেখা গেল, তো সেগুলা কি, এই মাছও বা মানুষও তো কবর দিলে পরে মারা যায়, মারা যাওয়ার পরে কি হয়, সেগুলা থেকেও মানে তোমার শুধু হাড় থাকে, হাড়গুলা কি পচে তারপরে তোমার তৈরি হয়, মানে বিভিন্ন গ্যাস, তারপরে অন্যান্য উপাদান, মানে কেমিক্যাল চেঞ্জ হয়ে অন্য কিছু তৈরি হয় আর কি, এটা ধরে নেওয়া আর কি। তো এরকম চেঞ্জ যে জীব থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোর আলোচনায় কি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তো এখন বিষয় হলো যে সেটা তো বুঝতে পারছো যে জীবাশ্ম কি, এবং এবং এই যে জীবাশ্ম গুলো আছে যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, যেমন প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় আর কি। তো এই কয়লা গ্যাস, প্রাকৃতিক মানে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলা কি একটা জীবাশ্ম জ্বালানি। সেগুলো কোন জায়গা থেকে পাওয়া যায়, সেগুলা জীব থেকে পাওয়া যায়, বা জীবের যে মানে মাটির নিচ থেকে মিলিয়ন মিলিয়ন বছর থাকে, তো সেগুলা থেকে কি উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষের, হ্যাঁ, দেহাবশেষের বিভিন্ন পরিবর্তন, কি পরিবর্তন, ভৌত পরিবর্তন। পরিবর্তন মানে কি ভাই, মানে চেঞ্জ হওয়া। মানে ভৌত পরিবর্তন হলো কি এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন। মানে ভৌত মানে কি জানো, তুমি ধরো এই যে তোমরা যখন পদার্থের অবস্থা পড়ছো, তখন দেখছো যে কঠিনকে যদি তাপ দেওয়া হয়, তাপ দাও, এই ডেল এটা দ্বারা তাপ বোঝায়, তাহলে তাপ দিলে তাহলে কি তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে দেখবা যে গ্যাসে পরিণত হয়। এটা হলো কি ভৌত পরিবর্তন, মানে অবস্থার পরিবর্তন হয়েছে। আর যদি তুমি মনে করো যে করলা, মানে একটা কেমিক্যালের একটা, মানে ধরো একটা রিয়াকশন করলা, তখন দেখো যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা ধরো দুইটাই কি আছে, গ্যাসিয়াস আছে, এটাও গ্যাসিয়াস আছে, তাহলে এটা কি হবে, টু এইচ মানে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো। তাহলে এই দুটা মিলে একটা চেঞ্জ হয়ে কি নতুন একটা উপাদান তৈরি হলো, বা নতুন একটা কেমিক্যাল অর্গান বা কেমিক্যাল উপাদান তৈরি হলো। সেটা হলো কি, একটা হলো কি সেটা, এই কারণে এটা কি রাসায়নিক রাসায়নিক কি পরিবর্তন, এটা কি ভৌত পরিবর্তন। তো এই এরকম বিভিন্ন রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের মাধ্যমে এই জীবাশ্মগুলা কি জ্বালানিতে কি জীবাশ্ম মানে এই জীবের অংশ, দেহাবশেষ যে আছে মাটির নিচে পচে, সেগুলা কি হয় একটা মানে জীবাশ্ম জ্বালানি হিসেবে পরিণত হয়। তার মানে আমি কি বললাম, আবার রিক্যাপ করি, যে জীবের যে দেহাবশেষ সেগুলা কি মাটির নিচে, যেমন গাছপালা, উদ্ভিদ, গাছপালা, মানুষ, তারপরে প্রাণী, মানুষ, তারপরে কি আরো যত প্রাণী আছে আর কি, সব কি মাটির নিচে এক সময় মরে যায়, মরে যাওয়ার পরে কি হয়, সেগুলো কি মাটির নিচে যায়, এবং এই মাটির নিচে গিয়ে হাজার হাজার বছর বা মিলিয়ন মিলিয়ন বছর সেগুলা কি থাকে, এবং তাদের দেহাবশেষ কি পরিবর্তন, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। এটা কি ভৌত পরিবর্তন, এটা ভৌত পরিবর্তন, এটা কি রাসায়নিক পরিবর্তন। এরকম ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে একটা মানে কি জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। এবং এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কি খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে কি মাটির নিচে যেগুলো কি মূল্যবান সম্পদ যেগুলো আছে সেগুলোই কি খনিজ সম্পদ। এবং এই আবার সাইডে লেখা হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম মানে কি জীবের দেহাবশেষ থেকে যা মানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যা তৈরি হয়েছে সেটা কি জীবাশ্ম, এবং সেগুলো কি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, যার কারণে এই অধ্যায়ের নাম হলো খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি। তো প্রথমেই বইয়ের প্রথম পার্টে দেওয়া আছে যে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কি। এখন এতক্ষণ পর্যন্ত যা বললাম দেখবা যে একটু রিভিশন দিলে সেগুলো পাওয়া যাবে। এবং এই যে যে প্রথমের অংশে, বইয়ের প্রথমের অংশে দেখা যাচ্ছে যে এই মানে প্রাকৃতিক গ্যাস মানে উত্তোলন বা এরকম কিছু দেওয়া আছে আর কি, প্রাকৃতিক গ্যাস সমূহ ও তাদের পৃথকীকরণ। এখন প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস যে আছে সেগুলোর মধ্যে, প্রাকৃতিক গ্যাসের মধ্যে অনেক কিছু আছে। সেগুলো কি এই পেট্রোলিয়াম, এই যে যে প্রাকৃতিক গ্যাস আমরা পাইলাম, মানে ইয়েতে গ্যাস তো গ্যাসই, গ্যাস মানে কি এই যে গ্যাসিয়াস স্টেজ, এই যে যে ভৌত গঠনের যে গ্যাসিয়াস স্টেজ, এগুলো অনেক অনেক গ্যাস আছে। সেগুলো কি
ইম্পর্টেন্ট, এবং সেগুলোর কি টেম্পারেচারে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম নাম আছে। যেমন এই যে 70 ডিগ্রি সেলসিয়াসকে পৃথককরণ করা হয়, সেটা হলো গ্যাসোলিন। আবার তার থেকে কিছু কম ডিগ্রি সেলসিয়াসে সেটার নাম কি, পেট্রোলিয়াম। তো এগুলো কি, এগুলো আবার সেগুলো এই তোমরা তো জানো যে এগুলো কি আবার ওই বিভিন্ন ইয়েতে ব্যবহার করা হয়, কি জানি এগুলো গ্যাস থাকে, সেগুলো তরল করে বিভিন্ন গাড়িতে ব্যবহার করা হয়। তো আবার কেরোসিন আমরা দেখি গ্রামে, যখন আমরা পড়াশোনা করছি বা গ্রামে যারা আছো, হয়তো বা এখন তোমরা জানো না, কিন্তু ওই হারিকেনের নাম হয়তো অনেকে শুনছো, যে হারিকেন, সেগুলো থেকে কেরোসিন ব্যবহার করা হয়। কেরোসিন আরও অনেক কাজে ব্যবহার করা হয়। তো এখন এই ব্যবহারটা কমে গেছে, এখন ব্যবহার হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম তো জানোই, পেট্রোলিয়াম পাম্প আছে, সেগুলো ব্যবহার করা হয়। তো এগুলোও কি এক প্রকার একটা জৈব যৌগ আর কি। সেগুলো কি মাটির নিচে থাকে, মাটির নিচ থেকে কালেক্ট করে সেগুলো করে। আর এগুলো কত ডিগ্রি কেমনে করা হয়, মানে উত্তোলন করা হয় এবং পৃথক করা হয় এর মাধ্যমে, সেটা আর কি বলা হয়েছে আর কি প্রথমেই। এখন বিষয় হলো যে অনেকেই এই প্রথমের অংশ দেখেই ভয় পেয়ে যায়। আসল শুরু হলো এই জায়গা থেকে, হাইড্রোকার্বন। এখন ভাই এই যে হাইড্রোকার্বন, এলিফেটিক, তারপরে কি অ্যারোমেটিক। তো এখন বিষয় হলো যে তোমার এখন হলো এই জায়গা থেকে মূলত পড়াটা শুরু আর কি, বোঝার মানে মানে বুঝতে হবে যে বিষয়গুলো, সেটা হলো যে কি এই জায়গা থেকে। তো এখন হলো যে এই জায়গা থেকে হাইড্রোকার্বন থেকে আমরা পড়াশোনা শুরু করবো আর কি। একবারে অ্যালকেন একদম, আমরা শুধু আজকে প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া পড়বো না, আমরা শুধু নামকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো প্রথম যেহেতু লেকচার, সেটা আমরা নামকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। দেখা যাচ্ছে এখন বিষয় হলো যে ভাইয়া, যে আমরা যে এই যে অর্গানিক কেমিস্ট্রি আমরা বললাম যে জীবের অংশ থেকে পাওয়া যায়। এখন ভাইয়া আসো আমরা এখন জীব নিয়ে আলোচনা করি। এখন ধরো জীব, যাদের জীবন আছে তারাই তো জীব। ধরুন প্রাণী, আমরা যে মানুষের কথা চিন্তা করো। এখন মানুষের যে আমাদের এই যে কোষ আছে, আমাদের দেহের যে দেহাবশেষ বা দেহের যে অংশ, যে কোষ, এগুলো আসলে কি দ্বারা গঠিত? তোমরা হয়তো বা জীববিজ্ঞানে অনেকে পড়ে থাকবে যে আমরা এই যে প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন আবার কি দ্বারা গঠিত? ধরো আমরা কি মানুষ আবার কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। মানুষ এবং সকল কিছু তো কোষ দ্বারা গঠিত, নাকি? এটা প্রাণী কোষ দ্বারা গঠিত, প্রাণী কোষ। তাহলে প্রাণী কোষ আবার দেখবা যে প্রাণী কোষের যদি গাঠনিক যে স্ট্রাকচার, সেগুলো দেখতে যাও, দেখবা যে প্রোটিন দ্বারা গঠিত। বেশিরভাগ অংশ কি, আমাদের শরীরের বেশিরভাগ অংশ প্রোটিন দ্বারা গঠিত। এবং এই প্রোটিনের ভিতরে যাও যদি, তাহলে প্রোটিন আবার কি দ্বারা গঠিত? অ্যামাইনো অ্যাসিড। এখন ভাই অ্যামাইনো অ্যাসিডটা কি? অ্যামাইনো অ্যাসিড হলো কি, তোমার একটা এমিন গ্রুপ থাকবে, তার মানে RNA2 এরকম একটা গঠন আর কি। এখন এই যে প্রোটিনটা, এই প্রোটিন হলো এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তার মানে হলো যে এই যে অ্যামাইনো অ্যাসিড আছে, তার মানে আমি এই যে এরকম করে যদি দেখাই যে অ্যামাইনো অ্যাসিড মানে কি, এটা ধরো অ্যামাইনো অ্যাসিড, এ দ্বারা অ্যামাইনো অ্যাসিড বোঝাইতেছি। তার মানে এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়ে কি একটা পলিমার গঠন করছে, সেটাই কি। এরকম পলিমার আরও অনেক আছে, এরকম অনেক অনেক থাকে। তার কারণে এই গঠনিক সেগুলোর কি একটা কি প্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিড কি দ্বারা গঠিত? একটা হলো কি অ্যালকাইল। এখন বুঝবা না, জাস্ট মনে রাখো যে মানুষের কি দ্বারা গঠিত? আমরা কোষ দ্বারা, অধিকাংশ কি কোষ দ্বারা গঠিত, প্রাণী কোষ। এবং প্রাণী কোষ আবার যদি গাঠনিক বিষয়টা লক্ষ্য করো, সেটা কি প্রোটিন দ্বারা গঠিত। এবং এই প্রোটিনের ভিতরে দেখো আবার কি আছে, প্রোটিন আবার কি এক বা একাধিক কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, সেই পলিমার দ্বারা কি প্রোটিন গঠিত। এবং অ্যামাইনো অ্যাসিড যে আছে, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে RNA2, এখন এই যে আর যে আছে, সেটা হলো অ্যালকাইল মূলকের হলো কি CnH2n+1H। এখন বিষয় হলো যে ভাইয়া এটা কি লিখলেন? দেখেন ভাইয়া, এখন তোমার এটা কি লিখলাম সেটা বোঝার দরকার নাই। এখানে বুঝতে হবে যে এই জায়গায় কার্বন আছে, দেখো এই যে কার্বন এবং হাইড্রোজেন আছে। এখন আসো খেলা শুরু হলো। এখন আমরা হাইড্রোকার্বনে যাব। দেখো কার্বন আর হাইড্রোজেন, তাহলে তুমি নামটা দেখতেছো কি হাইড্রোকার্বন। এখন আমি তোমাদের কি পড়াচ্ছি সেটা আগে তোমরা বুঝে নেবা যে আমি এখন ভাইয়া আসলে কি পড়াইতেছি হলো ভাইয়া, এই যে আমরা জৈব
যৌগ, ওই যে পেট্রোলিয়াম, তারপরে এই যে জানলাম, এখন সেগুলোর বেশিরভাগ জৈব যৌগের বেশিরভাগ অংশ কি, বেশিরভাগই কি হাইড্রোকার্বন দ্বারা গঠিত। মানে ভাইয়া ওই যে যে জৈব যৌগ যেগুলো আছে, মানে বিভিন্ন, তোমরা এই সামনে যে পড়বা যে বিভিন্ন যৌগ, মানে এই যে জীবের অংশ থেকে যে জীবাশ্ম যে হয় আর কি, সেগুলাই তো জৈব যৌগ নাকি। সেই জৈব যৌগটা আসলে বেশিরভাগই কি হাইড্রোকার্বন দ্বারা গঠিত। কথা বুঝছো? মানে এই যে জৈব যৌগ যেগুলো আছে সেগুলো কি হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এখন তাহলে আমাদের এই মেইনলি ফোকাস করতে হবে যে হাইড্রোকার্বনকে। যেমন তোমাকে ভাইয়া যদি বলি যে ধরো ধরো এই যে এরকম বিষয় যে মানে যদি ওই কিসের উদাহরণ দেওয়া যায়, ধরো মনে করো যে এটা মনে রাখো যে এটা কি একটা জৈব যৌগ, এই জৈব যৌগটা বেশিরভাগই কি হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এখন ভাই মানে প্রথমেই অনেকে বোঝে না যে হাইড্রোকার্বন মানে জৈব যৌগ, হাইড্রোকার্বন আবার কি, মানে উল্টাপাল্টা বেজে যায়। বিষয় হলো যে এই যে যে জৈব যৌগ যেগুলো আছে, মানে এই বিভিন্ন জীবের যে দেহে বসে সেগুলো থেকে যে যৌগ তৈরি হলো, সেগুলোই তো জৈব যৌগ নাকি। এই জৈব যৌগ আবার হাইড্রোকার্বন দ্বারা গঠিত, মানে বেশিরভাগই কি হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এখন তো নামের আছে, নামের সাথে কি আছে হাইড্রো, হাইড্রো থেকে কি হাইড্রোজেন, হাইড্রো। আর এই যে কার্বন মানে কি, কার্বন মানে কার্বন, তার মানে যে এই যে হাইড্রোজেন, কার্বন, কার্বন প্লাস হাইড্রোজেন, এরকম যে যৌগগুলো আছে সেগুলাই কি হাইড্রোকার্বন। দেখেন ভাইয়া, এখন এই যে এই জায়গায় কিছুক্ষণ আগে বললাম যে এই জায়গায় হাইড্রোজেন আর কার্বন আছে, তার মানে এই যে কার্বন আর এই যে হাইড্রোজেন আছে, এটাও একটা হাইড্রোজেন। তাহলে এই যে যে কার্বন আর হাইড্রোজেন আছে সেগুলো কি হাইড্রোকার্বন। তাহলে এই যে হাইড্রোকার্বন আছে তার মানে কি কার্বন আছে নাকি। তাহলে এটা এই অ্যামাইনো অ্যাসিডও কি এক প্রকার হাইড্রোকার্বন দ্বারা গঠিত, এবং হাইড্রোকার্বন দ্বারা যদি গঠিত হয় তাইলে এই হাইড্রোকার্বন থেকে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে কি প্রোটিন হয়, সেই প্রোটিনই কি, সেই প্রোটিনই আবার কি প্রাণীকোষ, প্রাণীকোষ কি আবার মানুষ দ্বারা গঠিত। এবং মানুষের যে মানুষ মৃত্যুর পরে যে মানে পচে তারপরে গলে, যেমন হাজার হাজার মিলিয়ন বছর পরে যে জীবাশ্মতে পরিণত হয়, সেটাই তো আবার কি জৈব যৌগ। কথা বুঝছেন? এখন তার জন্যে আমাদের এই যে যে মেইনলি আমাদের ফোকাস করতে হবে কার্বনকে, কারণ এখানে কার্বনই হলো কি মেইন ফ্যাক্টর। মানে হাইড্রোকার্বনে মেইন কালপ্রিট হলো কি কার্বন। তো এখন এই কার্বনকে আমাদের স্পেশাল বা স্পেশাল অংশে রাখতে হবে। এটা কি স্পেশাল, স্পেশাল কি গেস্ট, স্পেশাল গেস্ট। মানে এটা এই কার্বন নিয়েই যত পড়াশোনা সব কি এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগতে। এখন বিষয় হলো যে ভাইয়া এই যে কার্বন আছে, এই কার্বন, তো এখন তুমি তো বুঝলা যে হাইড্রোকার্বন আর কি হাইড্রোজেন এবং কি কার্বন। এখন বিষয় হলো যে ভাইয়া আমরা যে পড়ছি যে কি অধ্যায়, পদার্থের গঠন অধ্যায়, যে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলগত 118টি, 118টির মধ্যে আমরা ধরো এই 117টা মৌলকে এক পাশে রাখলাম, আর এই একটা স্পেশাল যে কার্বন আছে সেই কার্বন, এই কার্বনকে একটা স্পেশাল রাখলাম। তার মানে এই কার্বন মানেই, মানে যে আমরা যে অর্গানিক পড়ছি না, ইনঅর্গানিক, কিছুক্ষণ আগে ভাগ করলাম ইনঅর্গানিক, ইনঅর্গানিকে এই 117টা মৌল বিভিন্নভাবে বিক্রিয়ার সময় আমরা পাবো, কিন্তু স্পেশালভাবে এই একটা মৌল, এই একটা কার্বন, সেটাকে আমরা স্পেশাল গেস্ট ধরছি। তার মানে এই যে স্পেশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি ছাত্র থাকে বা শিক্ষার্থী থাকে যাদের কি পড়াশোনা কি পরীক্ষার আগের রাতেই করলেই চলে, বা পরীক্ষার আগের রাতে একটু রিভিশন দিয়ে গেলেই চলে, সেই রকম একটা স্মার্ট এবং কি স্পেশাল গেস্ট বা আল্লাহ গড গিফটেড যে আছে সেটা কি কার্বন। কার্বনকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে সব সময় পাবো। হ্যাঁ কার্বন, এই কার্বনের পাশাপাশি আরও অন্যান্য মৌল যেগুলো আছে সেগুলো পাবো। তো 118টি মৌলের মধ্যে যেগুলো আছে সেগুলো কি হাইড্রোজেন, কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলা কি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়বো এবং রাসায়নিক বিক্রিয়া করব, ঠিক আছে। কিন্তু এই কার্বনের সাথে যদি অন্যান্য যৌগ থাকে, অন্যান্য মৌল থাকতে পারে, সেগুলো কি যৌগ হবে। তো এখন ভাই এই যে কার্বন, তাহলে কার্বনের আমাদের বৈশিষ্ট্য জানতে হবে।
এখন আসো ভাইয়া, তোমরা যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করছো, সরি পদার্থের গঠন অধ্যায়ে যে ইলেকট্রন বিন্যাস করছো, তাহলে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আমরা ক্লাস 8-এ পড়ছি এইভাবে। দেখো কার্বনের কত 6, তার মানে আমরা এইভাবে আগে ক্লাস 8-এ এইভাবে ইলেকট্রন বিন্যাস করতাম, যে 2 তারপরে কি 4 এইভাবে। কিন্তু ভাই তুমি যখন এসএসসিতে উঠছো, তখন কি ভাইয়া যারা এসএসসি 28 মানে যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছো, তারা কিন্তু এইভাবে আগে কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাস করতা। বুঝছো কথা? তার মানে আগে যে ইলেকট্রন বিন্যাস করতে কিভাবে, যেমন ধরো তোমরা কার্বনের যদি এরকম ধরো কার্বনের প্রথম কক্ষপথে থাকে কি 2টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। এগুলো আমি ইলেকট্রন দ্বারা বোঝাচ্ছি। তো এই জন্যই তোমরা কি লিখতা, প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 4, এইভাবে ইলেকট্রন বিন্যাস করতা। কিন্তু ক্লাস নবম দশম শ্রেণীতে এইভাবে ইলেকট্রন বিন্যাস করা যাবে না, সেগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে এইভাবে। কার্বন 6 যদি হয়, তাহলে এই যে 1s2 2s2 2p 4 আর 2 6, এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন ভাইয়া এইভাবে ইলেকট্রন বিন্যাস, সেটা কি পদার্থের গঠন অধ্যায়ে আমি বিস্তারিত পড়াবো, তবে মনে রাখো যে এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। এখন আমরা যদি হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা জানি যে পি অরবিটাল কয়টি, পি অরবিটাল হলো 3টি। তাহলে 3টি পি অরবিটাল থাকলে এটা হলো px 2px 2py, মানে এই যে এই অংশটাই আর কি 2pz। এখন ভাইয়া এই অরবিটাল বিষয়ে এবং একটা আরেকটার সাথে রিলেটেড অধ্যায় ভাই। এখন এই জায়গায় যে তোমরা পড়তেছ যে কি এই মানে এই জায়গায় পড়তেছ, আমি ধরে নিলাম যে এই অধ্যায়টা বা ওই পদার্থের ইলেকট্রন বিন্যাস তোমরা এতক্ষণে বা যারা 28 তারা পড়ো নাই, কিন্তু যারা 27 এবং যারা 28 তারা পড়ছো, তো তাদের জন্য, আর 26 যারা 27 যারা তারা পড়ছো আর কি, আর যারা 28 তারা কি পড়ো নাই, তাদের জন্য কি আমি আবার যখন ওই অধ্যায় পড়াবো তখন এই জিনিসটাই কি এই ভিডিও বলবো, যে এই ভিডিওতে আমি বলছিলাম যে এরকম এই সেই জায়গায় পড়াইছিলাম, আমি তখন আবার নতুন করে গিয়ে সেই জায়গায় দেখাবো। তো তোমরা চিন্তা করো না, শুধু জেনে রাখো যে এরকম করে ইলেকট্রন বিন্যাস করা হয়। কারণ হলো 6টা ইলেকট্রন, এই দেখো মানে 6, পারমাণবিক সংখ্যা কত 6, তার মানে কি 6টা ইলেকট্রন আছে, মানে পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা 6, তাহলে প্রোটন সংখ্যা 6 হলে কি ইলেকট্রন সংখ্যা 6, তার মানে ইলেকট্রন সংখ্যা 6 হলে আমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করলাম। এই যে 2 2 আর এই হলো 2, তাহলে এই যে পি আছে, এই পি এর ভিতরে আবার কি অরবিটাল আছে। হ্যাঁ, পি তো উপশক্তি স্তর, এর ভিতরে আবার অরবিটাল আছে px py pz। তাহলে এখন দেখো এই জায়গায় হুন্ডের নিয়ম অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি 1 1, আমরা জানি এটা তো তোমরা সবাই জানো যে অধাতুর ক্ষেত্রে যোজনী কি বুঝো, যোজনী হলো কি অধাতুর ক্ষেত্রে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, সরি বিজুর ইলেকট্রন সংখ্যা। দেখো ভাইয়া এই জায়গায় যে আছে, এই যে এসটা আছে, সেই জায়গায় কিন্তু 2টা ইলেকট্রন এইভাবে আছে, তার মানে জোড় আকারে আসে, মানে এই যে এস অরবিটাল 2, এটা তো 2, এই যে এই অংশটাতে আর কি, এই অংশটাতে দেখো জোড় আকারে ইলেকট্রন আছে, তাহলে সেই জায়গায় তো হবে না, তাহলে কি আছে এই 1 2, দেখো এটা যে বিজুর অবস্থায় আছে, তো এই বিজুর অবস্থায় ইলেকট্রন বিন্যাস, তার মানে কি কার্বনের যোজনী কত 2, তার মানে ভাইয়া কার্বনের যোজনী হলো 2। ঠিক আছে ভাই, আমি কিন্তু যেহেতু এই কার্বনটা কি সাধারণ কোনো কার্বন না, তার মানে এই কার্বনের কি এক্সট্রাঅর্ডিনারি কোনো খেলা আছে, মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো বৈশিষ্ট্য অবশ্যই আছে, যার কারণে কি এই কার্বনকে আমি কি এক্সট্রা বা স্পেশাল গেস্ট বা স্পেশাল কি পাবলিক বা স্পেশাল কি কোনো একটা ধরে নিলাম আর কি, বা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ধরে নিলাম। তাহলে এই যে কার্বনের যোজনী 2, ঠিক আছে এটা তো জানো কার্বনের যোজনী 2, এটা কি প্রমাণ পাওয়া গেল যে অধাতুর ক্ষেত্রে যেহেতু সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যায় কি যোজনী, আর যোজনী মানে কি হাত, মানে একটার সাথে আর একটা বন্ধন গঠন করা। এখন বিষয় হলো বন্ধন, মানে রাসায়নিক বন্ধন অধ্যায়ে তোমরা পড়ছো যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে, মানে সরি
মানে তোমার কি ইলেকট্রন শেয়ারিং এবং ইলেকট্রন দান করে এরকমভাবে ইলেকট্রন কি বন্ধন গঠন করে। যেমন তোমার হয়তোবা এই রাসায়নিক বন্ধন অধ্যায়ে পড়ছো যে যদি অধাতু এবং কি ধাতু আর অধাতু কি আয়নিক বন্ধন, ধাতু প্লাস অধাতু তারা কি গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে। এবং অধাতু কি গঠন করে, অধাতু কি সমযোজী বন্ধন গঠন করে। এখন এই যে দেখো ভাইয়া, এই যে সমযোজী বন্ধন অধাতু আর অধাতু, আমরা এই যে অর্গানিক কেমিস্ট্রিতে যা পড়বো বেশিরভাগই কি সমযোজী যৌগ। হ্যাঁ, আর অর্গানিক কেমিস্ট্রিতে অধাতু এই কি আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, আবার কি ই বন্ধন আছে। এটা তো তোমরা এই রাসায়নিক বন্ধন অধ্যায়ে পড়বা। তো স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি, এই যে অর্গানিক কেমিস্ট্রি যে আছে, অর্গানিক কেমিস্ট্রি বেশিরভাগ যৌগই কি সমযোজী যৌগ। এটা তোমরা এই বইয়ের মানে তোমাদের এসএসসি বইয়ের লাস্টের দিকে একটা বক্সের মধ্যে লেখা আছে যে অধাতু এই কি বেশিরভাগই যৌগ কি সমযোজী যৌগ। দেখো আমি দেখাই দিই বইয়ের ভিতরে, বই পাওয়ার কিছু নাই। এই দেখো বইয়ের একবারে শেষ পেজে এই দেখো এই জায়গায় লেখা আছে কি, এই জৈব যৌগ, এই যে লাইনে লেখা আছে যে জৈব যৌগ সমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এই যে 3 নম্বর পয়েন্ট সুন্দর করে লেখা। দেখো এখন এই বইয়ের শেষ অংশে গিয়ে এটা দাগাই ফেলবা যে জৈব যৌগ সমূহ সাধারণত কি সমযোজী বন্ধনে গঠিত হয়। এবং সমযোজী বন্ধনে গঠিত হয় কারা, যাদের কি অষ্টক পূরণ হয় নাই, হ্যাঁ, মানে অধাতু যারা আছে তারা কি হয় ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন করে। যেমন কার্বনের দেখো, কার্বনের শেষ কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকার কথা, 8টা। তোমার আছে কয়টা, 1 2 3 4। তার মানে যাদের শেষ কক্ষপথে কয়টি, 4টি 5টি এরকম ইলেকট্রন থাকে, তারা কি 5টি, আর কয়টা ইলেকট্রন লাগে তাদের এই জোড়া বাঁধতে, আরো কি 4টা ইলেকট্রন লাগে। তার মানে কি, তার মানে তার কি এই 4টা ইলেকট্রন লাগলে তারা কি সেটা কি এই 4টা তো সরাসরি দিতে পারবে না, 4টা জিনিসই তো একজন সরাসরি দান করতে যাবে না। এখন 4টা জিনিস নেওয়া যাবে, তো তাও নেওয়া যাবে কি একবারে নেওয়া যাবে না, শেয়ারিং করার কোনো কিছু। যেমন হাইড্রোজেনের সাথে শেয়ারিং করতে পারে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রনের সাথে শেয়ার করলো, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, কিন্তু সরাসরি কি দান করলো না, মানে দিয়ে দিল না। তার মানে এর সাথে যুক্ত অবস্থায় থাকলো। তার মানে ধরো তোমার কাছে 5 টাকা, আমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে, এখন একটা জিনিস কিনতে 10 টাকা লাগে। হ্যাঁ, জিনিসটা কিনে আমরা কি করলাম, দুজনের মধ্যে শেয়ার করে রাখলাম। তার মানে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো, আমরা শেয়ারিং করলাম, মানে সমান ভাগে ভাগ করলাম। এরকম না তো যে আমি ধরো 5 টাকা দিছি, ওই কিছু মানে ওই কিছুই দিল না আর কি। হ্যাঁ, তাহলে তো ওটা আমি দান করে দিলাম। কিন্তু আমার কথা হলো যে ধরো 5 টাকা 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, কিনে কি করলাম, শেয়ার করলাম। শেয়ার করে কি আমরা মানে অর্ধেক অর্ধেক করে খেলাম। এমন তো না যে এখন তুমি 5 টাকা দিয়েছো, তুমি 5 টাকা সমান করে যদি ভাগ না করে তুমি যদি বেশি করে খেয়ে ফেলো, আবার যদি তুমি যদি ছোটরে যদি কম কম দাও, তাহলে তো এই চিকটা চিকটি পারবো। যেমন ধরো তোমরা ছোট ভাই ছোটবেলা এই যে যারা ইয়ে আছো আর কি, বড় আর কি, আমরা একটু বড় ছিলাম যখন, মানে মোটামুটি বড় আর কি, 5 বছর বা 7-8 বছর, 7-8 বছরের বাচ্চা, আর ধরো তোমার ভাই এলো কি 5 বছরের, তাহলে 5 বছরের ভাই। এখন তুমি ইও দিছো কত টাকা, 5 টাকা, ইও দিছে কত, 5 টাকা, দিয়ে কি করছো, 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলা, কিনে কি করলা, ছোট ভাইয়েরকে দিলা কত, মানে কি তুমি মানে তুমি খেলা বেশি অংশ, আর ছোট ভাইরা দিছো কম অংশ, চিকরা চিকরি কিন্তু বাইজা যাবে। তো এই সেটা করা যাবে না। যার কারণে সমযোজী বন্ধন মানে কি শেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কি কেয়ারিং। তো যার কারণে কি সমযোজী বন্ধন মানে কি শেয়ার করা। তো এখন বিষয় হলো যে এই যে কার্বনের যোজনী 2, ঠিক আছে ভাই, কার্বনের যোজনী 2, কিন্তু ভাই এটা তার কার্বনের যোজনী 2 থাকলে তুমি কি গঠন করতে পারবা, তাহলে কার্বনের যোজনী 2 মানে কি কার্বনের ধরার না অন্য জনের সাথে ইলেকট্রন শেয়ার করার ক্ষমতা হলো 2। তার মানে তোমার হইলো কি কার্বনের হাত হলো 2। এক কথা মনে রাখবা, কার্বনের হাত কত, 2। তার মানে সে 2টা হাত খালি আছে। তার মানে সে এই যে এক কথায় যে এই জায়গায় যে 2টা আছে, সে জায়গায় কি একটা ইলেকট্রন নিতে পারবে, এই জায়গায় একটা ইলেকট্রন নিতে পারবে বা শেয়ার করতে পারবে। তাইলে কার্বনের যোজনী কত, 2। ঠিক আছে, কার্বনের যোজনী 2। তো এরকম একটা কার্বনের যোজনী 2 এরকম একটা যৌগ তোমরা যদি দেখো, সেটা হলো কি কার্বন মনোক্সাইড। এটা কি একটা কার্বন মনোক্সাইড কি একটা অজৈব যৌগ। কিন্তু আমরা ভাই আলোচনা করতেছি জৈব যৌগ। ভাই দেখো এরকম যখন জৈব লেখো তখন কি করো,
মানে এরকম করে যখন নামকরণ করো, তার মানে কি কার্বনের যোজনী কত এই পাশে দাও, মানে কার্বনের যোজনী একটা দেব এই পাশে, আর অক্সিজেনের যোজনী কত -2 কত দেবো এই পাশে। তাহলে দুইটার যদি 2 2 করে ভাগ করে দিই তাহলে কি থাকবো, কার্বন মনোক্সাইড। তাহলে এটার নাম হলো সি, মানে C2 আর O2, এটা যা কথা সি, মানে এই যে 2 আমি বাদ দিয়ে দিলাম, দুই পাশে 1 করে দিলাম, তাহলে ইনুকে মনে মনে 1 আছে। যেমন তোমরা তো জানো যে ভাই ক যদি তুমি উচ্চারণ করো তো ক এর সাথে সরয় উচ্চারণ হয়, তাহলে এই সরয়কে আমরা এক্সট্রা ভাবে উচ্চারণ করি যে ক প্লাস সরয় সমান কি ক ইকুয়াল টু কি ক, আমরা কিন্তু ধরি না। যেমন মনে করো যে ধরো 3 সাথে কিন্তু একটা গুণ 1 আছে, তার মানে 3 কে 3, তাহলে এই একটা কিন্তু আমরা বলি না ভাই। দেখো বাংলা গণিত, আবার ইংরেজির সাথে যদি করো যে ওই যে যেটা এটার কি স্বরবর্ণ, এটা কি ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ কি ব্যঞ্জনবর্ণ সারনা উচ্চারণ করতে পারে না। এই জায়গায় কি 3 সাথে 1 গুণ থাকবে, এটা নিয়ম আর কি, মানে এটা থাকবে আর কি। আবার ধরো মনে করো যে তুমি যদি ইংলিশে যাও, ইংলিশের ক্ষেত্রে দেখো যে তোমার বি বি উচ্চারণ করতে বি প্লাস ই উচ্চারণ করতে হয় না, তাহলে ইটা কি, এটা হলো কি, এটা হলো কনসোনেন্ট আর এটা কি ভাওয়েল। তাহলে ভাওয়েল ছাড়া কি কনসোনেন্ট উচ্চারণ হতে পারে না। তাহলে এই ই কি আমরা সাথে কি লিখি, আমরা শুধু তো বি লিখি, তাই না। তাহলে এই ইয়ের সাথে মনে মনে এক আছে, এটা লেখার দরকার নাই। তো এটা কিছু কিছু জিনিস উজ্জ্বল থাকতেই সুন্দর দেখা যায়, মানে কিছু কিছু ভালোবাসা দূর থেকে বা কিছু কিছু ভালোবাসা মানে হিডেন থেকেও সুন্দর হয় আর কি। তো আশা করি বুঝছো, এগুলো কিন্তু আমি মানে বাইরের ইটে মানে তোমাদের বোঝানোর জন্য এই বিষয়গুলো বলতেছি আর কি। তাহলে কার্বন মনোক্সাইড, এখন দেখো কার্বন, আমি কি বললাম যে কার্বনের যোজনী কত 2, তার মানে কি কার্বনের ওই যে যে 2টা ইলেকট্রন ছিল, যে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস ছিল, তো আমি একটু স্ট্রাকচার এরকম ভাবে দেখাই যে ধরো কার্বনের এই জায়গায় একটা ছিল ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন আছে। তো তারপরে ধরো মনে করো যে দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন, তো প্রত্যেকটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকার চেষ্টা করে, তাহলে এক জোড়া থাকলো, তাহলে বাকি থাকলো কয়টা, 2টা। তাহলে যেহেতু 6 কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে ইলেকট্রন সংখ্যাও 6টা থাকবে। পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি থাকবে, সমান থাকবে। দেখো তাহলে 6টা ইলেকট্রন। এখন তাহলে বিজুট ইলেকট্রন কয়টা, 2টা। তাহলে এখন অক্সিজেন যে আছে, তোমরা জানো যে অক্সিজেন কি দুইটা ইলেকট্রন কি, মানে অক্সিজেন কি করে। তো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি দেখো, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কত 8 এর যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে, এরকম অক্সিজেন ধরো, অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে কয়টা, 2টা, দ্বিতীয় কক্ষপথে 2 4, তাহলে 2 4 6 8, তার মানে আর থাকবে 2টা। 2 4 2 3 4 5 6 7 8। হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। একটু টাইম নিচ্ছি। তার মানে দেখো ভাইয়া, এই জায়গায় যে কার্বন আছে কয়টা, 2টা। কার্বনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, তাহলে এরও 2টা ইলেকট্রন দরকার, আবার এরও কি 2টা ইলেকট্রন দরকার। তাহলে এই 2টা কি শেয়ার করবে, তাই না। তো যেহেতু এক জায়গায় করবে মানে শেয়ার করবে, তাহলে এটা এই ভাষা না লিখে এই ভাষা লিখে এইভাবে লিখি। তো
এইভাবে লিখি তাহলে এই যে যে আছে এটা ক্রস দ্বারা লিখি, তাহলে দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকার কথা 8টা, তাহলে 2 4 6 আর কি 2টা লাগবে, এর কয়টা লাগবে 2টা, এরও কি আরো 2টা লাগবে। তো যার কারণে এই কি করবে, এই একটা অক্সিজেনের সাথে কি ইলেকট্রন শেয়ার করবে, কিভাবে করবে দেখো এই যে অক্সিজেন 2টা আছে, তাহলে সে দ্বিতীয় কক্ষপথে কয়টা লাগবে, দ্বিতীয় কক্ষপথে তোমার এর হলো 2টা লাগবে, দেখো এই একটা এই একটা, তার মানে এই যে ইলেকট্রন কি করলো এই জায়গায় কি করলো শেয়ার করলো, তার মানে এরও আলটিমেটলি 8টা হইলো, এরও আলটিমেটলি 8 হলো, তার মানে কি এইভাবে বন্ড করে কি হলো একটা সমযোজী বন্ধন গঠন করলো। তার মানে আর কি ধরার ক্ষমতা কত 2, তার মানে দুইজনের দুইটা হাত আর কি, দুইটা হাত করে, মানে প্রত্যেকটা ধরো এরা ছিল কয়টা 2টা হাত, এর 2টা হাত, তাহলে এই এক হাত আর এর এক হাত যুক্ত হইলো, আবার এই এক হাত আর এর এক হাত যুক্ত হইলো, তার মানে কি আলটিমেটলি দুইটার ভিতরেই কি শক্তিটা এক্সিস্ট করলো, মানে শক্তি বলতে ইলেকট্রনটা এক্সিস্ট করলো আর কি, সমানভাবে এক্সিস্ট করলো, যার কারণে এই কার্বনের যোজনী কত 2। এখন ভাইয়া 2 ঠিক আছে, তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী কত 2, কিন্তু ভাইয়া আরেকটি বিষয় যে স্পেশাল যে বৈশিষ্ট্যটা, স্পেশাল জিনিসের স্পেশাল বৈশিষ্ট্য, তার মানে যে কার্বন যে স্পেশাল জিনিস আর কি বা স্পেশাল গেস্ট, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো কি সবসময় অর্গানিক মনে রাখবা যে অর্গানিকে সব জায়গায় কার্বনের যোজনী হলো 4। এখন ভাইয়া কার্বনের যোজনী 4, তার মানে কি কার্বনের হাত কয়টা 4টা। এখন ভাইয়া কার্বনের যোজনী হলো 4, তাহলে কার্বনের যোজনী 4 মানে যে কার্বনের হাত কয়টা 4টা। এখন ভাইয়া কিভাবে হলো ভাইয়া, আমরা তো এই জায়গায় দেখলাম যে কার্বনের যোজনী 2, আপনি প্রমাণ করে দিলেন যে ইলেকট্রন বিন্যাসে কি আছে বিজোড় অধাতুর ইয়েতে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে কি কার্বনের যোজনী 2, তাহলে ভাইয়া আমরা ইয়েতে কি জানি কার্বনের যোজনী 4 হবে কিভাবে। এখন আসো ভাইয়া, কারণ এখন হবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস, এটা একটা নাম আছে উত্তেজিত ইলেকট্রন বা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এখন ভাইয়া বিষয় হলো কি জানো, তুমি ধরো সাপোজ তুমি কোনো কিছুর প্রতি আগ্রহ, তোমার যেমন ধরো তোমার কেমিস্ট্রির প্রতি আগ্রহ বা উত্তেজনা, বা তোমার মনের ভিতরে একটা উত্তেজনাময় একটা পরিস্থিতি বা বিরাজ করতেছে যে আমি কেমিস্ট্রি শিখবই, তাহলে এই যে এই পর্যন্ত যারা আমার এই ক্লাসটা উত্তেজনাবশত বা একটু বেশি ডেডিকেশন নিয়ে পড়বা, তার মানে কি তোমার এইটুক পড়া, এই যে যতটুক পর্যন্ত আমরা এতক্ষণ বোঝাইলাম বা এতটুক পড়লাম, সেটাকে তোমার পড়তে গিয়ে অনেক কি ভালো লাগবো। আর যারা মনে করেছে আরে ভাই এগুলা কি পড়াইতেছে না পড়াইতেছে এগুলা কিচ্ছু বুঝতেছি না, তারপরে হয়তো অনেক ভিডিও আছে, অনেক জায়গায় অনেক ক্লাস করা আছে, ফ্রি ক্লাস আছে, সেগুলো করবো, আলটিমেটলি দেখা যায় তোমার উত্তেজনা নাই, যার কারণে কি বা উত্তেজনা বা তোমার কি ইচ্ছা নাই, যার কারণে কি আলটিমেটলি তোমার কোনো পড়াই হবে না। হ্যাঁ, আলটিমেটলি তোমার কোনো পড়াই হবে না। তো যার কারণে দেখো উত্তেজিত মানে কি, উত্তেজিত মানে হলো তোমার ভিতরে একটা স্পিরিট বা শক্তি এক্সিস্ট করা, একটা স্পিরিট বা শক্তি এক্সিস্ট করা। তো নিশ্চয়ই তাহলে এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, তার মানে কি এই কার্বনের ভিতরে কোনো একটা এক্সট্রা শক্তি যদি আমরা মানে ঢুকাই, তখন এই কার্বনটা কি হবে, একটা মানে ওর ইলেকট্রন বিন্যাসটা কি চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো একটা কার্বন পরমাণু অনুপরমাণু, তো এগুলো পড়ছো, তো উত্তেজিত অবস্থায় করলে হয় কি জানো, ধরো উত্তেজিত অবস্থায় হইলে তোমার এই এরকম অবস্থা হয়ে যায় যে তোমার এই যে ধরো আমরা এই যে এইভাবে পড়লাম না কিছুক্ষণ আগে, কার্বনের প্রথম কক্ষপথে ছিল 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে কয়টা 4টা, তাই না। এখন বলে এইভাবে দেখানো যাবে না, তোমার মানে এইভাবে দেখালে হুন্ডের নিয়ম বা এই এসএসসিতে যেভাবে পড়ো তোমরা সেভাবে ইলেকট্রন বিন্যাস করলে তোমরা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করবা। যেমন আমি ইলেকট্রন বিন্যাস করলাম কি কিছুক্ষণ আগেই 1s2 2s2 2p2। এখন এই 2p অরবিটালের পি অরবিটালে জানো যে 3টা অরবিটাল, পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, সেটা কি এইভাবে ছিল,
এইভাবে। এই ঘরটা কিন্তু খালি ছিল ভাইয়া, আবার এই ঘরে কিন্তু দুইটা ছিল, দুইটা ইলেকশন। এটা কি 2S, এটা কি 2PX, এটা কি 2PY, এটা কি 2PZ। কথা বুঝছো? তাহলে দেখো ভাইয়া, আমি কি বলছিলাম যে অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে বা শেষ কক্ষপথে, এই শেষ কক্ষপথে যেহেতু বিজোড় ইলেকট্রন, এগুলোকে বিজোড় ইলেকট্রন না, একটা একটা করে আছে না, বিজোড় ইলেকট্রন সংখ্যা কি তোমার কি যোজনী। তাহলে অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কি যোজনী। এখন ভাইয়া দেখো, এটাও তো শেষ কক্ষপথ নাকি? এই যে এটা টুটা, এই যে যে জোড়া আকারে আছে সেটা কি? সেটাও তো কি শেষ কক্ষপথে না, মানে টু শক্তি স্তরে না, টু শক্তি স্তরে। আর এই এস কি উপশক্তি স্তরে, এই আরেকটা এস, এস বা PX PY এগুলো কি অরবিটাল। তাহলে এই জায়গায় যদি আমি শক্তি প্রয়োগ করি, ধরো আমি কি করলাম, এই ধরো এই কি, এটা তো তোমার ধরো স্বামী আর স্ত্রী দুইজন খুব সুন্দরভাবে সংসার করতেছিল। হুট করে কি হয়েছে জানো, এই জায়গায় একটা থার্ড কোনো পার্টি বা কেউ একজন ঢুকছে আর কি, হয়তো বা স্বামীর সাথে কোনো, মানে এক কথায় ধরো এই ছেলে আর মেয়ে দুইজনের ভালো সম্পর্ক ছিল। একজন একটা ছেলে কি করলো, কালপিট, এই কালপিট মানে একটা শক্তি ফোর্স করলো, বা কোনো ওই মেয়ের সাথে একটা রিলেশনে বা একটা মানে জড়ো হলো। তারপর কি, বা ধরো এই ছেলে হাজব্যান্ডের সাথে একটা মেয়ে রিলেশনে গেলো, তার মানে কি এই মেয়েরে সে দূর দূর করে তাড়াই দিল। তার মানে এটারে যখন সে ফোর্স করবে, তখন কি এই হাজব্যান্ড এই ওয়াইফকে ফোর্স করবে যে তুমি চলে যাও, বাড়িতে চলে যাও, আমি একটা নতুন পাইছি। হ্যাঁ, তো এরকম একটা বিষয়, একটু নেগেটিভ হলেও আসলে বোঝার ক্ষেত্রে এটা বললাম। তার মানে আমি যদি ইলেকট্রনের এই একটা যে ইলেকট্রন আছে, সে যদি আমি ফোর্স বা তাপ বা শক্তি যদি আমি এক্সিস্ট করি, যদি তাপ দিই, ধরো তাপ দিলে জানো যে ইলেকট্রনের যদি শক্তি দেওয়া হয়, তাহলে ইলেকট্রন কি নিম্নতর কক্ষস্তর থেকে উচ্চ কক্ষপথে বা উচ্চ জায়গায়, উচ্চ স্তরে ইলেকট্রন চলে যায়। তার মানে এটা কোন জায়গায় পড়ছো বলো তো, ইলেকট্রন বিন্যাসের কোন জায়গায় পড়ছো? ইলেকট্রন বিন্যাসে পড়ছো নাকি ওই যে যে বোর পরমাণু মডেলে পড়ছো, যে যদি তাপ বোর পরমাণু মডেলে যে তাপ প্রয়োগ করলে কি হয় বা শক্তি দিলে পরে সেটা কি উচ্চতর কক্ষপথে যায়, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়। আলোর যদি কি আলোর বিকিরণ এবং ইতে পড়ছো আর কি, বিকিরণ সম্পর্কিত মতবাদে বোর বোর মডেলে আর কি। তো তখন দেখছো যে আমি একটু দেখাই দিই, না দেখাইলে আসলে তোমরা রিলেট করতে পারবো না, কারণ পুরা বই আমি করতেছি, যারা 28 ব্যাচ তারা আসলে কিছুই বুঝবো না। এই ক্লাস তোমরা করতে থাকো, আলটিমেটলি এই দেখো, এই জায়গায় ইলেকট্রন কি হইতেছে, এই যে ইলেকট্রনটা আছে এটা কি দ্বিতীয় কক্ষপথে আছে। এখন এই জায়গায় যদি তাপ প্রয়োগ করা হয়, যদি এই জায়গায় আমি তাপ প্রয়োগ করলাম, তার মানে ইলেকট্রন এই কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যেতে পারে। এই দেখো, মানে কোন প্রধান যে সি নাম্বারের যে পয়েন্ট আছে সেটা দিয়ে কি বলা আছে, যে কোন প্রধান শক্তি স্তরের ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, তবে ইলেকট্রন যদি নিম্ন স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তবে শক্তি শোষণ করে। এই যে এই লাইনটা, এই যে এই লাইন, এই যে এই লাইনটা, যখন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে শক্তি স্তরে যায় তখন কি শক্তি শোষণ করে। তার মানে শক্তি শোষণ করে মানে কি, শক্তি তুমি এই জায়গায় একটা শক্তি দিলা, এটা শোষণ করলো, শক্তিটা নিল। তার মানে কি তুমি যে খাবার খাও, সেই খাবার খাইলে কি, বা ব্যাটারি চার্জ দেও, ব্যাটারি চার্জ দিলে কি তোমার যখন চার্জ থাকে না তখন চার্জ নিয়ে কি আরো বেশি কাজ করতে পারে। তো এর মধ্যে তুমি শক্তি দিয়ে ইনপুট করলা, ইনপুট করে কি হলো, সে শক্তি পায়ে উপর স্তরে যাইতে পারবে। সবাই তো চায় যে গরিব যদি একটু টাকা পয়সা হলো তাহলে কি একটা বাড়িটা সুন্দর করতে চায়, মানে নিম্ন থেকে উচ্চতে যাইতে চায় আর কি। নিম্ন থেকে একটা কথা মনে রাখবা, যে পৃথিবীর যত কিছু আছে উপরের থেকে যেটা নিচে নামে সেটা কি প্রাকৃতিক ওয়েতে নামে বা শক্তি হ্রাস করে নামে, মানে সরি, সেটা কি প্রাকৃতিক। যেমন পানি, পানি যদি তুমি মনে করো যে একটা পাহাড়, পাহাড় থেকে কি পানি নিচের দিকে কি নামে, ঝর্ণাতে কি এমনি নামে আর কি। আর যদি তুমি নিচ থেকে উপরের দিকে পানি তুলতে চাও তাহলে কি তোমার শক্তি দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু ওঠাইতে পারবে না। যেমন এই যে একটা এক্সট্রা তুমি প্রতিদিন দেখো যে মোটরে যখন পানি তুলো, বিদ্যুৎ শক্তি কি খরচ করতে হয়, খরচ করে কি উপরে তুলতে হয়।
তার মানে ইলেকট্রনের নিচ থেকে উপরে তুলতে তার মানে তোমার শক্তি দিতে হবে। তো আমি সেটাই বলতেছি যে উচ্চজিত অবস্থায় করতে তোমাদের কি হবে, শক্তি দিতে হবে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় আমি কি করলাম, ওই যে বললাম যে একটা মানে শক্তি দিলাম আর কি। শক্তি মানে কি, এই যে মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক করাই দিলাম, আর এই মেয়েটারে কি আমরা এই পাশে নিয়ে আসলাম, তার মানে কি তার সেপারেশন করে দিলাম। এখন দেখো মানে এই মেয়েটার মানে কিন্তু আলটিমেটলি কিন্তু এই ছেলেটা কিন্তু এই মেয়ের সাথেও নাই, স্টেবল নাই, এর সাথেও নাই, এর সাথেও নাই, তাহলে কি সেও কিন্তু বিজুর অবস্থায় আছে, বুঝছো কথা? তার মানে সেও এই ঘরের বিরুদ্ধে বিচরে। এই মেয়েটা যে গেল, এই মেয়েটা খালি কি শক্তি ফোর্স করলো, শক্তি দিল যে তুমি ওরকে ই করো, কি করে কয়, ওরে বের করে দাও। তো বের করে দিল, কিন্তু ঠিক আছে, কিন্তু এই ছেলেটা কিন্তু আলটিমেটলি একেও পাইল না। কারণ হলো কি, সে শক্তি দিয়ে দিছে বা ফোর্স, এটা কি কুমন্ত্রণা দিয়ে দিছে যে এটা বের করে দাও, আলটিমেটলি একেও পাইল না, ওকেও পাইল না। তার মানে কি এটাও সেপারেশন, এটাও সেপারেশন। তার মানে দেখো এই জায়গায় বিজুর ইলেকট্রন কয়টা, একটা। এই যে দেখো আমি এই সাইডে ঘর তৈরি করে দেখো, এই সাইডে তোমার ইলেকট্রন, এগুলো কি সমশক্তি স্তরের ইলেকট্রন। কারণ হলো কি, এটাও টু শক্তি স্তর, এটাও টু শক্তি স্তর। তো এরকম দেখো এখানে আছে কয়টা, তিনটা, 1 2 3। তার মানে এই যে দেখো 4টা বিজোড় ইলেকট্রন। তাহলে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে, এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বা শক্তি দিয়ে ইলেকট্রন বিন্যাস করলে তখনকে কার্বনের যোজনী কত হয়ে যায়, 4। তার মানে যোজনী যে যে অর্গানিকের ক্ষেত্রে আমরা কোন যোজনীটা পড়বো, সেটা হলো কি ইলেকট্রনের যোজনী কত, 4। তো ইলেকট্রনের যোজনী 4 কিভাবে আসলো বুঝতে পারছো ভাই? কিছুই নাই ভাই, উত্তেজিত অবস্থায় মানে কি শক্তি দেওয়া, শক্তি দিলাম, শক্তি দিয়ে কি কার্বনের যোজনী কত হয়ে গেল, 4 হয়ে গেল। তো এটাই কার্বনের জন্য এক্সট্রা একটা বৈশিষ্ট্য। তো এখন দেখো যে কার্বনের যোজনী তো আমরা জানলাম যে কার্বনের হাত, তার মানে অর্গানিক বা জৈব জগতে আমরা কার্বনের যোজনী সবসময় 4 বানাবো, সবসময় কি থাকবে, 4 থাকবে। এখন আসো, এখন হলো মেইন পড়াশোনা। মেইন পড়াশোনা আজকে যদি 1.5 ঘন্টাও লাগে, এটা অলরেডি 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে আর কি। অলরেডি 1 ঘন্টা নয়, প্রায় 51 মিনিটের একটা ভিডিও হয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, 1 ঘন্টা 10-20 মিনিট যাই লাগবে। আজকে অ্যালকাইনের নামকরণ আমরা পড়ে ছাড়বো। তো এই যে আমরা হাইড্রোকার্বন পড়লাম, যে হাইড্রোকার্বন পড়লাম, হাইড্রোকার্বন তো আমরা জানি যে হাইড্রোজেন প্লাস কি কার্বন দ্বারা গঠিত যৌগ হলো কি হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন আবার কি, হাইড্রোকার্বনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এভাবে দেখো 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করবো। আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হলো কি, যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর হলো কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যারোমেটিকে তোমার এই অ্যারোমেটিকটা তোমাদের বইয়ে অল্প কিছু দেওয়া আছে, সেটা অল্প কিছু পরিমাণ সেটা তোমরা পড়বা, কিন্তু মেইনলি পড়তে হবে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক কিছু অল্প পরিমাণ দেওয়া আছে, অ্যারোমেটিকটা তোমরা ইন্টারমিডিয়েটে যায় ভালোভাবে পড়বা। তবে এটা মনে রাখো যে এটা কি অ্যারোমেটিক কি গন্ধযুক্ত, তারপর কি চাক্রিক যৌগ, তারপরে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে। অ্যারোমেটিকের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো পড়লেই কি অ্যারোমেটিক জানা যাবে। তবে এলিফ্যাটিকটা হলো স্পেশাল বৈশিষ্ট্য, মানে আর কি। তো এই এলিফ্যাটিকে তোমরা এই যে বইয়ে কিন্তু এইভাবে কিন্তু বক্স করে করে দেওয়া নাই। তো এটা আমি এইভাবে তৈরি করতে, একটা হলো কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, পুরো হাইড্রোকার্বন আমি সঙ্গে রাখলাম। আর হলো কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এখন বদ্ধ শিকল মানে, বদ্ধ মানে কি, একটা ঘরের মতো কার্বন কার্বন নিয়ে একটা ঘর তৈরি হয় আর কি, সেটা হলো কি বদ্ধ। আর এটা কি মুক্ত মানে কি, সে কার্বন কার্বনের কি একটা মুক্ত অবস্থায় থাকে আর কি, এটা মনে রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত থাক। তোমরা বদ্ধ, শিকল, মুক্ত এগুলা বুঝতে তোমাদের অনেক সমস্যা হবে। তো যার কারণে মনে রাখো যে এখন হলো কি জানো ভাইয়া, ধরো এত কিছু না পড়ে আমরা শর্টকাটে আসি। তারপরে তোমার মনে করো যে একটা পয়েন্টে, মানে পয়েন্টে দাঁড়া করে, তারপরে এই ইটা যদি ভাগ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তুমি সংক্ষেপে মনে রাখো যে হাইড্রোকার্বন 2 ভাগে ভাগ করা হয়, মানে সরি, আচ্ছা এটা মনে রাখো যে এলিফ্যাটিক অ্যারোমেটিক। তো এলিফ্যাটিক আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা কি সরি এই যে এলিফ্যাটিক আর কি, এলিফ্যাটিক হাইড্রোকার্বন
এলিফ্যাটিক হাইড্রোকার্বন এত কিছু বদ্ধ মুক্ত এগুলো না পড়ে ডাইরেক্ট মনে রাখবা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে হলো কি যার কি কোনো কিছুর প্রতি সম্পৃক্ততা নাই বা যার কোনো প্রতি মানে আকর্ষণ নাই। আকর্ষণ মানে কি তাদের আকর্ষণ নাই মানে কি তার মানে কি ধরো তুমি মনে করো যে কিছু কিছু আছে যেমন এক নারীতে আসক্ত পাবলিক আর কি, আর কিছু ডোন্ট মাইন্ড করো না, আমি একটু মানে এই কারণে বলতেছি যে এক নারীতে আসক্ত মানে তোমার কিছু কিছু ছেলে ওর মেয়ে এক নারীতে আসক্ত বা এক পুরুষে আসক্ত, সেটা কি তাদের মধ্যে কি একটা বন্ধন, একটা ভালোবাসার বন্ধনটা কি বন্ধনটা দৃঢ়। সে বন্ধুটা যেমন ওইটা বাদ দাও, ভালোবাসাটা বাদ দাও, ধরো বাবা মা বা সন্তানের যে ভালোবাসা সেটা কি অনেক দৃঢ় না? সেটা ভাঙতে কি অনেক শক্তি প্রয়োজন হয় না? তার মানে কি তারা সম্পৃক্ত, তাদের আর কোনো দরকার নেই, আর কোনো ভালোবাসা পৃথিবীর আর কোনো ভালোবাসা নেই। বাপ মায়ের যে বন্ডিংটা ভালোবাসাটা, সে ভালোবাসার অধিক পরিমাণ ভালোবাসা, সেটা কি বন্ধনটা শক্ত। আর অসম্পৃক্ত মানে কি মানে যেটার মধ্যে কি তোমার এমন হয়তো যে নর্মাল সম্পর্ক, নর্মাল সম্পর্ক মানে কি ছেলে মেয়ে রিলেশন করে বা সম্পর্ক করে, তারা কি একটা নর্মাল সম্পর্ক বা ওরকম বাবা মার মতো শক্ত সম্পর্ক না, তারা একটা নর্মাল রিলেশন, আগে দেখা যাচ্ছে কোনো কারণে ঝগড়া বিবাদের কারণে কি ভেঙে যেতে পারে, সেটা কি অসম্পৃক্ত, মানে তারা সম্পৃক্ত না, মানে শক্তভাবে মানে শক্তভাবে তাদের বন্ডিং না, তারা কি ভেঙে যেতে পারে, সেটা কি। তাহলে এখন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে যে হাইড্রোকার্বনে সম্পৃক্ত হাইড্রোকার্বন না, যে হাইড্রোকার্বনে, সরি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হলো এই বাইরে আমার বাইরে একটু কাজ চলতেছে যার কারণে একটু সমস্যা আর কি। হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখন ভাই এই সম্পৃক্ত হাইড্রোকার্বন এদের একটা মানে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা অংশ হলো কি অ্যালকেন, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার এক ভাগেই ভাগ করা যায়, মানে অ্যালকেন হলো কি এক ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে এই কার্বন কার্বন এই অ্যালকেনের মধ্যে অ্যালকেনের সংখ্যাও যদি দাও যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান সেটাও কি অ্যালকেন, সেটাকে কি বলে অ্যালকেন বলে। তুমি এই মানে দুইটার সংখ্যা প্রায় সেমই দিতে পারো। বা এই সম্পৃক্ত হাইড্রোকার্বনে আর একটা বৈশিষ্ট্য কি যে সেটার কি তোমার কি বন্ধন শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধন এটা বৈশিষ্ট্য। কিন্তু এই অ্যালকেনের বন্ধন কি তাহলে থাকবে শক্তিশালী, তার মানে এটার প্রকার যদি এটা হয় এটা প্রকার, তাহলে অ্যালকেনের বৈশিষ্ট্য এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য যা কথা এই অ্যালকেনের বৈশিষ্ট্য তা কথা। এখন ভাইয়া অ্যালকেনটা কি, এখন আমার মনে রাখতে হবে যে কার্বন, এই যে আমরা যে বললাম যে কার্বন নিয়ে আমরা পড়বো, কার্বন আর হাইড্রোজেন নিয়ে পড়বো। এখন আমরা যেহেতু নামকরণ করবো আজকে, নামকরণ করার ক্ষেত্রে তোমার ধরো এই যে অ্যালকেন, আমরা অ্যালকেন পর্যন্ত আসছি, তো অ্যালকেনের নামকরণ আমরা কিভাবে করব। তো তোমরা এইটুক মনে রাখো যে কার্বন সংখ্যা যদি কোনো যৌগের মধ্যে দেখো যে কার্বন সংখ্যা কয়টা আছে, একটা আছে, কার্বন সংখ্যা কয়টা, একটা কার্বন থাকলে তোমার নাম হবে কি মিথ। যদি দুইটা কার্বন থাকে তাহলে নাম হবে ইথ। যদি তিনটা কার্বন থাকে তাহলে নাম হবে প্রোপ। ভাই এটা মিথ ইথ প্রোপ এটা আসলে গ্রিক, মানে গ্রিকেরা মানে বেশিরভাগই তো নামকরণ তোমার এই যে যোগাযোগের নামগুলো গ্রিক থেকে, গ্রিক ওয়ার্ড থেকে, বুঝছো। যার কারণে তোমার এই মনে করো যে আমরা যে নাম দিই এটার কোনো কারণ আছে। ধরো মনে করো যে আমার নাম ধরো রাকিব বা রাকিবুল ইসলাম, রাকিব নাম দিছে, এটার কি কোনো কারণ আছে? এই নামের যদি কও যে ভাই এটা কি কারণে নাম দিল, এই কোশ্চেন যদি করো ভাই তাহলে তো সমস্যা। কারণ হইলো কি ভাই, এই নামকরণ দিছে ভাই তোমার নামকরণ একটা দিতেই পারে, বাবা মা একজন নাম দিছে, ধরো নাম দিছে কি, নাম দিছে শরীফ, নাম দিছে কবির, মানে এই নাম দিছে ভাই যার যার ইচ্ছা অনুযায়ী নাম দিছে, এই নামটা দিতেই পারে ভাই।
তো এই বিজ্ঞানীরা এই মানে তাদের গ্রিক ওয়ার্ড অনুযায়ী তাদের নাম দিছে, একটা নাম তৈরি করছে, যার কারণে তো তারা বিজ্ঞানী। এমনকি গ্রিক তাদের ভাষায় এই যে মানে এক মানে মিথ, এরকম ভাবে একটা কার্বন থাকলে মিথ নাম দিছে, দুইটা কার্বন থাকলে ঈদ নাম দিছে, তা নাম দিতেই পারে ভাই। যেমন আমার নাম রাকিব, না আমার নাম বাপ মা ইচ্ছা করে রাকিব দিছে, আর আমি কি করবো তাহলে? বিজ্ঞানীরা এই একটা কার্বন থাকলে নাম দিছে মিথ, দুটো কার্বন নাম থাকলে নাম দিছে ঈদ, তিনটা কার্বন থাকলে নাম দিছে প্রো, চারটা কার্বন থাকলে নাম দিছে কি বিউট, পাঁচটা কার্বন নাম নাম দিয়েছিল প্যান্ট। এই প্যান্ট নাম অনুযায়ী আমার শুনলে আমার মনে হয় যে ছোটবেলা যে হাফ প্যান্ট পরতাম না, মানে ছেলেরা আর কি, যার কি ওই ছোটবেলা যে ছোট একটা হাফ প্যান্ট পরে আর কি বাবা মারা, তো এই প্যান্টের কথা মনে হয়। তাহলে 6 কার্বন থাকলে নাম দেয় হ্যাক্স, যদি 7 কার্বন থাকে তার নাম দেয় হলো কি হ্যাপ্ট, যদি 8 কার্বন থাকে তাহলে নাম দেয় অক্ট, নাম দিয়েছে অক্ট। 9 নাম দিলে নাম দিয়েছে নন। যদি ধরো তোমার মনে করে এই গ্রিক না করে তুমি যদি এই নামকরণ তৈরি করতা, তাহলে নামকরণ কি দিতা? যে কার্বনের দিলা কি মিথ না দিয়ে তুমি নাম দিলা যে কি, ধরো নাম কি একই দিলা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10টা কার্বন থাকলে কি নাম দিতা কি? নাম দিলে তারা কি ডেক। ভাই তোমাদের লেভেলে এই 10টায় 11 থাকলে উনডেক, এটাও মনে রাখো উনডেক, আর 12 থাকলে কি ডোডেক, এই পর্যন্ত মনে রাখো। তো এইটুকু মনে রাখলেই হবে। তার মানে মিথ ঈদ এগুলা। আর যদি তুমি নামকরণ করতো তাহলে নাম কি লোক মিথেন। ধরো মিথেন যে কার্বন আছে, কার্বনে আমরা জানি কি, ধরো মিথ কার্বনের সংখ্যা কত, আর এই অ্যালকেনের যে আছে এটা সাধারণ সংকেত হলো কি, সাধারণ সংকেত কত, CnH2n প্লাস 2 সরি প্লাস 2। তার মানে এই যে কার্বন আছে, কার্বন যদি n হয়, n ইকুয়াল টু কি স্বাভাবিক সংখ্যা। এখন আসো ভাই, এই দেখো প্রত্যেকটা পড়বার ক্ষেত্রে যদি পড়বার যাও আর কি, ভালোভাবে পড়বার যাও, দেখবা যে বাংলা, ইংরেজি, গণিত, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি সবটির লগে তোমার সম্পর্কতা আছে। যেমন পড়াইতেছে কেমিস্ট্রি, ম্যাথ তো আইতেই আছে, এই যে মানে ক্যালকুলেশন আইতেই আছে, আবার এর মধ্যে আবার বাংলা ইংলিশও আয় পড়ছে। আবার দেখো n ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যা, ম্যাথ আইসে পড়ছে। স্বাভাবিক সংখ্যা মানে কি, যে 1 থেকে শুরু করে 2 3 4 স্বাভাবিক পূর্ণ সংখ্যা আর কি, এরকম ভাবে আর কি। তো এই এখন n ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে যে কার্বন কি 1, কার্বন 1 মানে কি, এনে যদি 1 বসাও তাহলে দেখো, তাহলে কার্বন C1 মানে কি কার্বন একটা, তারপর কি হাইড্রোজেন কয়টা থাকবে, তাহলে n মানে কি আমি 1 ধরছি, n ইকুয়াল টু কি ধরলাম, ধরো 1 ধরি n ইকুয়াল টু কি 1, n ইকুয়াল টু 1 ধরলে তাহলে C1, ঠিক আছে। তাহলে কার্বন এনকে যদি হাইড্রোজেন তাহলে কয়টা হবে, Cn প্লাস 2, তার মানে কি হাইড্রোজেন এই এর 2 গুণ প্লাস 2, আরো 2টা বেশি, তার মানে 1 এর সাথে 2 গুণ করলে কত, 2 একে 2 আর কত প্লাস 2, তার মানে আরো 2টা কত বেশি, আরো 2টা বেশি, তার মানে কত হবে 2 একে 2 প্লাস কত 2, তাহলে কত হবে 2 একে 2 আর 2 কত হলো 4, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে 4টা। আমরা বলছিলাম যে এই 1টা লেখার দরকার নাই, তার কারণে আমরা এটার নাম কি লিখতে পারবো, CH4। এখন ভাই এটা হলো কি তার সাধারণ সংকেত, তার মানে এটার নাম কি হবে ভাই। এখন এই অ্যালকেন যে আছে, আমরা জানি যে কার্বন একটা থাকলে নাম হয় কি মিথ, আর এই যে অ্যালকেন, এন লাস্টে কি ক্যান, তাহলে ক্যান লাস্টে কি এন উচ্চারণ হইতেছে না, তাহলে এটার নাম কি হবে মিথ প্লাস লাস্টে কি অ্যালকেনের জন্য এন, তাহলে নাম কি হবে মিথেন। এটা কি তার সাধারণ সংকেত। তাহলে এখন যদি তুমি এর কি যদি সাধারণ সংকেতের পরে তুমি যদি এর কি নামকরণ তাহলে সাধারণ সংকেত দেখলা, এটা কি সাধারণ সংকেত, এর নামকরণ করলো, নামকরণ কি মিথেন। এখন যদি তুমি এটার কি, এখন যদি এটার তুমি কি করতে চাও, যদি তুমি এটার কি নামকরণ, তারপর কি সাধারণ সংকেত, তারপরে গাঠনিক সংকেত। এখন যদি তুমি গাঠনিক সংকেত দেখতে চাও, গাঠনিক মানে কি গঠন। এখন দেখো এই যে কার্বন আছে, এই কার্বনটা তোমার হাত কয়টা, 4টা, তার মানে এইভাবে কার্বনের হাত কয়টা, 4টা থাকবে। 4টা হাত মানে সেই ইলেকট্রন কি করছে, 4টা ইলেকট্রন কি করছে শেয়ার করছে। বাই তোমার অনেক সব ভাইয়েরা বা বড় ভাইয়েরা পড়ায় কি
এই যে কার্বনের চারটা হাত কি চারটা হাইড্রোজেন এর সাথে কি যুক্ত হয়েছে বা শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে। এইটুক পর্যন্ত কি এর গাঠনিক সংকেত। এখন এর ভিতরে যে গাঠনিক সংকেতটা আছে, গাঠনিক সংকেতটা আসলো কিভাবে বা গঠনটা কিভাবে এরকম হইলো, তো এর ভিতরে যদি তুমি দেখো যে এই যে কার্বন আছে, কার্বনের তোমার কি এই যে এইভাবে আমি দেখাইলাম যে কার্বনের, আমরা যে দেখাইলাম যে প্রথম কক্ষপথে কার্বনের কয়টা ইলেকট্রন থাকে, দুইটা, ধরো দুইটা ইলেকট্রন থাকলো। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, চারটা, 1 2 3 4। এই যে ভাই গঠনটা দেখো ভাই, তো গঠনটা কি যে এই যে চারটে ইলেকট্রন মানে শেষ কক্ষপথে চারটে ইলেকট্রন, তার এর অষ্টক পূরণ করতে অষ্টকের একটা নিয়ম আছে, অষ্টকের নিয়ম আর 2 এর নিয়ম, এটা পর্যায় সারণী, সরি ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীতে হয়তো বা পড়বা, 2 এর নিয়ম 4 এর নিয়ম, সরি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মানে ওই তৃতীয় অধ্যায়ে হয়তো বা পড়ছো আর কি, নাকি কোন অধ্যায়ে তোমরা পড়ছো আর কি, অষ্টকের নিয়ম 2 এর নিয়ম, অষ্টকের নিয়ম, এটা কোন অধ্যায়, রাসায়নিক বন্ধন অধ্যায় হয়তো বা। এই যে রাসায়নিক বন্ধনে 2 এর নিয়ম, অষ্টকের নিয়ম পড়ছো, তাহলে অষ্টকের নিয়ম মানে কি, অষ্টকের নিয়ম হলো তার কি শেষ কক্ষপথে কি স্টেবল হল লাগবে, মানে সবাই তো ভাই ধরো এটা ছেলে, এটা সবাই ছেলে, তাহলে এরা তো সবসময় তার কি সঙ্গিনী বা মেয়ের সঙ্গিনী বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কি মানে চেষ্টা করবে বা স্টেবল হওয়ার চেষ্টা করবে আর কি। আর মেয়েরা যারা আছে তারাও তো কোনো না কোনোভাবে কি স্টেবল হওয়ার চেষ্টা করবে বা তারা একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকতে চেষ্টা করবে। তার মানে এর কিছু একটা শর্ট আছে, এরও কিছু একটা শর্ট আছে, এরও শর্ট আছে, এরও শর্ট আছে, তার মানে কি তারা দুইজন মিলে থাকবে আর কি, জোড়ায় জোড়ায় থাকবে, কিন্তু নাই। এখন কি করবে, ধরো ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত, 1, তার মানে 1s1, তার মানে এই হাইড্রোজেনের ইলেকট্রনিক কয়টা আছে, একটা, তার মানে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন এর শেষ করতে একটা ইলেকট্রনই আছে। এখনও তো এরও তো কোনো কিছু দরকার, এরও তো একটা ইলেকট্রন শর্ট আছে, এরও তো 2 এর নিয়ম অনুযায়ী এরও তো একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, 2 এর নিয়ম অনুযায়ী গ্রহণ হবে, বা 2 এর নিয়ম অনুযায়ী কি সে কি স্টেবল হবে আর কি। তো এর তো যেহেতু নাই, এরও শর্ট এনে চাইতেছে কি তাহলে দুইজন মিলে শেয়ার করে নিই। শেয়ার মানে কি সমযোজী, তার মানে এই যে হাইড্রোজেন দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় একটা ইলেকট্রন দিয়ে দিল হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন কি 4 জায়গায় কি করে একটা ইলেকট্রন করে কি একটা করে ইলেকট্রন কি শেয়ার করলো, একটা করে ইলেকট্রন শেয়ার করে দিল। তার মানে হাইড্রোজেন এই চারটা কার্বনের ইলেকট্রনের সাথে 4টা হাইড্রোজেন শেয়ার করলো, এই কারণে এই মনে করো 4 হাতের মধ্যে 4টা হাইড্রোজেন দিছি। এখন যদি তুমি মনে করো যে দুটি কার্বন সংখ্যা যদি 2 নেও, তাহলে কার্বন সংখ্যা যদি 2 নেও, তার মানে এটাকে তার কি গাঠনিক সংকেত। তাহলে এর চেইন সংকেত কি হবে, চেইন সংকেত মানে হলো যে তোমার এরকম তো কার্বন সংখ্যা অনেক থাকবে, এন মানে কি 2টা 3টা 4টা যখন এরকম থাকবে, তখন এটা কি এটা গাঠনিক সংকেত কি আরো বড় হবে। চেইন সংকেত মানে কি, এ ধরো মনে করো CH4, আর যখন এরপরে তুমি মনে করো যে আরো নিবা, আরো জন নিবা, তখন কি CH2, এরকম ভাবে তারপরে কি CH2 এরকম ভাবে চেইন আকারে থাকবে, সেটা কি চেইন সংকেত। তো এখন তোমাদের বাড়ির কাজ হইলো তোমরা এইভাবে কি করবা, নাম লিখবা, যে বাড়ির কাজ হইলো তোমরা মনে করো যে এইভাবে লিখবা, এই পাশে লিখবা কি এইভাবে লিখবা, এটা হলো নাম, সাধারণ সংকেত, গাঠনিক সংকেত, চেইন সংকেত। এখন বিষয় হলো যে ভাইয়া এই যে মিথ ইত এগুলো পড়ালেন, ঠিক আছে আমি বুঝলাম, এই মিথ ইত পড়লাম ঠিক আছে। এখন ভাইয়া যে কার্বন সংখ্যা যে 1 2 3 এরকম থাকে, ঠিক আছে। এখন এই অ্যালকেনের যে একটা বিষয় হলো যে অ্যালকেন জাতীয় যেগুলো আছে, দেখো কার্বনের যদি তুমি দেখো একটা কথা চিন্তা করো যে আবার এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে আছে, আজকে এই পর্যন্ত থাক, আমি শুধু অ্যালকেন পর্যন্ত আলোচনা করি, তারপরে কি পরবর্তী লেকচারতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন থেকে নামকরণ আমরা শুরু করব। এখন বিষয় হলো যে ভাই এই নামকরণের ক্ষেত্রে যদি তুমি এই মিথ ইথ তারপরে প্রোপ বিউট এগুলো নাম দিতা, যে কার্বন একটা থাকলে নাম হবে মিথেন মানে মিথ, হ্যাঁ মিথ তারপর ইথ, এরকম যদি নাম যদি না দিতা বা এরকম যদি তোমার অ্যালকেনের যেগুলো আছে সেগুলো এক্সট্রাভাবে না করতা, তাহলে অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বনিক যেগুলো আছে অ্যালকিন, তাহলে তোমার উল্টে পাল্টা বেজে গেত আর কি।
বা মনে করো যে অ্যালকেন শ্রেণী যেগুলো আছে বা সাধারণ সংকেত যে আছে CnH2n+2, তার মানে এই অ্যালকেন শ্রেণীর যেগুলো আছে সেগুলোর কি প্রস্তুতি এবং কি বিক্রিয়া প্রায় সেম। যার কারণে এই যে অ্যালকেন শ্রেণী যেটা আছে সেগুলোর একটা সাধারণ সংকেত দেওয়া হয়েছে, সেগুলা কি একটা মানে সেগুলোর নামকরণ মানে একটা সাধারণ সংকেত দেওয়া হয়েছে যেগুলোর এরকম স্ট্রাকচারের বা এরকম সাধারণ সংকেতের যারা আছে তাদের রাসায়নিক বিক্রিয়া এবং প্রস্তুতি প্রায় সেম। যার কারণে তোমার পড়তে সুবিধা হবে। যেমন তুমি বায়োলজিতে শ্রেণীবিন্যাস যে পড়ো, তোমার বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন কি প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য, তারপরে তোমার কি গঠন, এগুলা অনুযায়ী বা স্বভাব, বাসস্থান, এগুলা অনুযায়ী কি একটা কিংডম বা রাজ্য অনুযায়ী কি করা হয় তোমার মানে স্তরে স্তরে কি করা হয়, নামকরণ করা হয়, যাতে করে তোমার এই পুরা যে এটা আছে কি জানি যে পুরা যে গোত্র আছে সে গোত্র সম্পর্কে তুমি আইডিয়া লাভ করতে পারো। যেমন মেমালিয়ার পূর্বের প্রাণীরা কি করে, মানে 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 কি দুধ পান করে, তারপরে তোমার কি করে হাঁটতে পারে, তারপরে তোমার কি মাথা মানে তোমার বুদ্ধি সম্পন্ন প্রাণী। যেমন আমরা মেমালিয়া গ্রুপের মেমালিয়া ইয়ের আর কি। তো যাই হোক, তোমরা হয়তো বা বুঝছো বায়োলজিতে তোমরা এইগুলো পড়ো যে শ্রেণীবিন্যাস একটা যেমন প্রাইমেট, তারপরে তোমার বর্গ, গোত্র, তারপর গণ, প্রজাতি, এরকম অনুযায়ী ভাগ করে না। তো এরকম অনুযায়ী ভাগ করে কি জন্য? যাদের বৈশিষ্ট্যটা আসলে বোঝার জন্য বা বৈশিষ্ট্য দেখে আইডেন্টিফিকেশন করার জন্য। তো যার কারণে এরকম উল্টাপাল্টা এত যৌগ 30 লক্ষের অধিক, প্রায় 1 কোটিরও অধিক যৌগ মানে অর্গানিক কেমিস্ট্রিতে আছে। তো এগুলার তুমি যখন সবটির আলাদা আলাদাভাবে বিক্রিয়া, প্রস্তুতি এগুলো করতে যাবা, তখন তোমার কি কমু খাঁটি বাংলা ভাষায় যদি বলতে হয় সেটা হলো কি মানে তোমার অবস্থা চাঙ্গে উঠবে, বুঝছো কথা? যার কারণে তোমার এই অ্যালকেন স্তরে যেগুলো আছে, যেমন মিথেন, তুমি এইভাবে লেখবা যে মিথেন, এরকম ভাবে লেখো, আমি তোমার এই পাশে দেখে দিই। তাহলে যার কারণে কি একটা কমন নাম এবং কি সাধারণ সংকেত এবং কি সেগুলার কি গাঠনিক সংকেত এবং চেইন সংকেত কি আমরা এইভাবে করতে পারি। যার কারণে বিজ্ঞানীরা এইভাবে তোমার কি করছে, অ্যালকেন শ্রেণী যেগুলো আছে সেগুলো এক কাতারে বা অ্যালকেন শ্রেণীর একটা সাধারণ সংকেত দিয়ে দিয়েছে, যাতে করে তুমি দেখে বুঝতে পারো যে এই অ্যালকেনের সাধারণ সংকেত এটার প্রস্তুতি এইভাবে হবে, এটার বিক্রিয়া এইভাবে হবে। যার কারণে তোমার পড়তে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। কিন্তু যদি তুমি অ্যালকিন এটা যদি সাধারণ সংকেত চেঞ্জ না হইতো বা সাধারণ সংকেত যদি আলাদা করে না দিত, তাহলে তোমার বিক্রিয়া মনে রাখতে বা প্রস্তুতি মনে রাখতে অনেক অসুবিধা হয়ে যেত। তার কারণে বিজ্ঞানী শর্ট করার কারণে বা এটা কি বিক্রিয়া যাতে কোনো ঝামেলা না। তুমি একটা কথা চিন্তা করো, যদি তুমি অ্যালকেনের জায়গায় অ্যালকিনের সাথে একটা বিক্রিয়া করে ফেলাও, অ্যালকেন হলে সম্পৃক্ত, যার কারণে কি বিক্রিয়া অতটা করতে চাবে না। কিন্তু আল্লাহ না করুক অ্যালকিন যদি ভুলেও দিয়ে ফেলাও বা বিক্রিয়া করে ফেলাও, তাহলে অ্যালকিন হলে অসম্পৃক্ত, তাহলে কি বিক্রিয়া ধাম করে ফেলবে। তো তোমার কিন্তু এমনও আছে অনেক বিক্রিয়া যেগুলো সামান্য বিক্রিয়ার কারণে একটা অনেক বিস্ফোরণ করতে পারে। কেমিস্ট্রি কিন্তু এত সহজ জিনিস না। তো এগুলো চিন্তা ভাবনা করে বিজ্ঞানীরা এইভাবে করছে আর কি। তো দেখো, কার্বন =1 হইলে তাহলে নাম কি? মিথ। দেখো মিথ আমরা জানি 1 থাকলে কি হয়? মিথ। আর যেহেতু নামের ক্ষেত্রে কি তোমার এন আছে, অ্যালকেন, এটা কি অ্যালকেনের নামকরণ না? তাহলে মিথ আর সাথে কি আছে? এন আছে, তাহলে মিথেন। তাহলে 2 থাকলে কি হবে? 2 থাকলে কি হয়? নাম মানে গ্রিক ওয়ার্ডে কি হয়? ইথ। আর যেহেতু নামের শেষে আছে তাহলে ইথেন। তাহলে 3 থাকলে কি হয়? কার্বন সংখ্যা 3 থাকলে এই ভাষা লিখবো কার্বন সংখ্যা, তারপরে হলো নাম, তারপরে হলো সাধারণ সংকেত, তারপর গাঠনিক সংকেত, তারপর চেইন। দেখো 3 কার্বন থাকলে কি হবে? 3 কার্বন থাকলে তোমার নামকরণ কি হবে? প্রোপ। আর যেহেতু নামের শেষে এন আছে তাহলে কি? অ্যালকেন যেহেতু, তাহলে নামের সাথে এন আছে, তার মানে কি নামকরণ কি হবে? প্রোপেন। তাহলে দেখো মিথেন, তাহলে মিথেনের সাধারণ সংকেত কি? CH4, কিছুক্ষণ আগেই দেখাইছি, এই যে কিছুক্ষণ আগেই দেখাইলাম। তাহলে এটা গাঠনিক সংকেত কি হবে? এই যেরকম দেখছো, এই যেরকম এরকম গাঠনিক সংকেত। এটা কি গঠনটা কিভাবে এবং গঠনটা কিভাবে এটার সাথে এরকম ইলেকট্রন কি করছে এরকম শেয়ার করা আছে, এটা ভাই দেওয়ার লাগবে না। এটা তুমি মনে মনে এটা বোঝার জন্য আর কি বুঝে নাও যে এরকম ইলেকট্রন কি হাইড্রোজেন ইলেকট্রন, আর হাইড্রোজেন একটা করে ইলেকট্রন
প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন কার্বনের সাথে কি শেয়ার করে, যে অষ্টক মানে বাইরের কক্ষপথে শেষ কক্ষপথে কি এটা কিন্তু শেষ কক্ষপথ, সে কক্ষপথে কি ইলেকট্রন শেয়ার করছে। চেইন সংকেতের এটার কোনো চেইন নাই, যেহেতু চেইন নাই তাহলে CH4 থাকবে। যদি আসো ইথেনের কি তোমার সংকেত, সাধারণ সংকেতের সূত্রটা কি CnH2n প্লাস কি 2, CnH2n প্লাস 2, তাহলে CN, তাহলে সি এর ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা আমরা কত, কার্বন সংখ্যা কত 2, তাহলে 2 ধরছি, তাহলে 2 ধরলে n সমান কত 2, তাহলে 2 দুগুণে 4 আর কত প্লাস 2, তার মানে কত H6, তার মানে C2H6, এটা কি ইথেন। হ্যাঁ তাহলে যদি 2টা কার্বন থাকে, তাহলে 2টা কার্বন থাকলে এখানে আমরা কার্বনের দুইটা কার্বন, কার্বনের 2টা, এখন প্রত্যেকটা কার্বনের কয়টা হাত আমরা জানি যে জৈব যৌগতে কার্বনের যোজনী 4, তার মানে কার্বনের হাত কত 4। তাহলে দেখো এই পাশের কার্বনটা এই কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে, তাহলে আর কয়টা থাকলো, এই কার্বনের আর কয়টা হাত খালি আছে, তাহলে 3টা হাত খালি আছে, 1 2 3, তাহলে 1 2 3, তাহলে এই কার্বনের সাথে একটা মানে হাত দিয়ে এর যুক্ত আছে এই সাইডে এর সাথে, তাহলে আর হাত খালি থাকলো কয়টা 3টা। আবার ঠিক সেম ভাবে এই কার্বনের দিকে খেয়াল করো, এই কার্বনটা আবার এই পাশের কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে, তাহলে এরা কয়টা হাত খালি আছে 3টা, 1 2 3, তার মানে এই জায়গায় আবার এই একটা হাত খালি আছে, এর সাথে হাইড্রোকার্বন, যেহেতু কার্বন আর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন তাহলে এর সাথে একটা শেয়ার করবো, মানে প্রত্যেকটা কার্বনের সাথে কি অষ্টক পূরণ হইতে, দেখো 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 এই জায়গায় এই কার্বনের সাথে আর এই কার্বন একটা যুক্ত আছে, ধর একটা ইলেকট্রন এই দুই পাশে 2টা শেয়ার করে বসে আছে, তার মানে এটার সাথে হাত খালি, মানে এটার 2টা ইলেকট্রন ইনুকে মানে শেয়ার করছে, তাহলে ইনু 2 ইলেকট্রন হয়েছে, তাহলে এই জায়গাও কি হাইড্রোজেন একটা কি করবে ইলেকট্রন শেয়ার করবে, তাহলে এই 2, তাহলে ইলেকট্রন কার্বন ইলেকট্রন কত 2টা, শেষ কক্ষপথে কয়টা 2টা হলো, ইনো 2টা হলো, আবার ইনো তো নিজস্ব একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করলো শেয়ার করলো, আবার এই জায়গাও নিজস্ব একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা শেয়ার করলো, তাহলে দেখো অষ্টক কিন্তু পূরণ হয়েছে। দেখো ইনোকে কয়টা 2টা, ইনোকেও কয়টা একটা শেয়ার, কার্বনের কাছে নিচে শেয়ার করছে 2টা, ইনো 2টা, ইনো 2টা, ইনো 2টা, ইনো 2টা, 4টে, 1 2 3 4, 4 দুগুণে, আর তার মানে শেষ কক্ষপথে তোমার কয়টা 8টা অষ্টক পূরণ হয়ে গেছে। ঠিক সেম ভাবে এরও কয়টা, এই দেখো কার্বন, এটা কি চেইন সংকেত, এটা কি ইথেনের চেইন সংকেত, ইথেনের চেইন সংকেত। আবার ইথেনের গাঠনিক সংকেত কি হবে, সরি এটা ইথেনের গাঠনিক সংকেত। চেইন সংকেত মানে কি, দেখো চেইন আছে, দেখো এখানে কার্বন আছে, কার্বনের সাথে কত আছে CH3, তার মানে CH3, এই দেখো মাঝখানে একটা দাগ আছে না, এই যে বন্ধন, এটাই একক বন্ধন ভাই, এটা কি বন্ধন, একক বন্ধন। একক বন্ধন মানে কি একটা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে CH3 এই পাশে কি হবে CH3, তার মানে যে কার্বন কার্বন একক বন্ধন। কি জন্য বলছি, যে কার্বন হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে কি বলে, অ্যালকেন বলে, বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এই যে সম্পৃক্ত, যেই সম্পৃক্ত হাইড্রোকার্বন সেই কি অ্যালকেন। তাহলে অ্যালকেন হলো কি ওয়ান টাইপ অফ কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে এই অ্যালকেনের ভিতরে সকল হাইড্রোকার্বন একক, মানে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনের কি বৈশিষ্ট্য থাকবে। তার মানে কি আমি বলছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, যে কার্বন কার্বন বন্ধনে একক বন্ধন বিদ্যমান। এই যে দেখো কার্বন কার্বন বন্ধনে কি একক বন্ধন বিদ্যমান তাকে কি অ্যালকেন বলে। তো এরকম ভাবে 10 পর্যন্ত তোমার HW, কত পর্যন্ত 10 পর্যন্ত HW, এই পাশে বাড়ির কাছে এটা কি HW। তো আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ শিখবো, সেটাও কি সেম নিয়মে। কার্বনে একটা থাকলে কি মিথ, আর যদি যেহেতু নাম হয়েছিল অ্যালকিন তাহলে কি হবে মিথিন তো আর হবে না, কারণ সেটা কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, বুঝছো কথা। সেটা আমরা পরের লেকচারে পড়াবো। তো আজকে এই পর্যন্তই, লেকচার অনেক বড় হচ্ছে, তার কারণে আজকে আর কালক্ষেপণ করবো না বা দীর্ঘায়িত করবো না। প্রায় 1 ঘন্টা 18 মিনিট এই ভিডিও হয়েছে আর কি। আমার যে মাইক্রোফোন সেটারও চার্জ নাই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং কারণ হলো যে শিক্ষার্থীদের বুঝে বুঝে পড়ার যে একটা স্পৃহা বা একটা যে উত্তেজনা বা একটা আবেগ, সেটা জাগ্রত করা বা ফিল করে পড়াশোনা করার যে একটা মজা, সেটা উপলব্ধি করা। তো আশা করি বুঝতে পারছো। আমি একটু যদি রিক্যাপ করি, প্রথমে আমরা পড়ালাম যে, যদি প্রথম অংশ থেকে একটু রিক্যাপ করি, যে আমরা প্রথমে পড়লাম যে অর্গানিক কেমিস্ট্রিটা আসলে, কেমিস্ট্রিকে আসলে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একটি কি অর্গানিক কেমিস্ট্রি। এবং এইটার যে যে জৈব যৌগ আমরা যে পড়ি, সেই অর্গানিক কেমিস্ট্রি যে জায়গায় পড়াশোনা করি, সেই পড়াশোনা কি জীব থেকে, যে খনিজ সম্পদ যারা আছে, যে খনিজ সম্পদের মধ্যে একটা হলো কি জীবাশ্ম। জীবাশ্ম কি থেকে আসে, জীব থেকে আসে। তো জীবের যে মানুষ আছে, মানুষও তো এক প্রকার জীব নাকি। তো জীব যেমন মানুষের কোষ কি প্রাণী দ্বারা গঠিত। এই যে
সরি, এই যে যে জীবাশ্ম যেগুলো আছে সেগুলো কিভাবে আসে, সেগুলো কি এই দেহের যে মিলিয়ন মিলিয়ন বছর যে মাটির নিচে দেহাবশেষ বা উদ্ভিদ বা জীবের দেহাবশেষ থাকে, সেগুলো কি ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কি হয়, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কি হাইড্রোকার্বন বা বিভিন্ন জৈব যৌগে রূপান্তরিত হয়। এখন জৈব যৌগ পড়তে হলে আমরা যেহেতু জীব থেকেই এই জৈব যৌগগুলো আসতেছে, তার কারণে আমাদের জীব সম্পর্কে জানতে হবে। ধরো মানুষ এক ধরনের জীব, তাহলে মানুষের যে কোষ আছে, যে কোষ, সেটা কি প্রাণী কোষ। তো প্রাণী কোষ আবার কি দ্বারা গঠিত? গাঠনিক উপাদান যদি দেখো, প্রোটিন দ্বারা গঠিত। মানুষের বেশিরভাগ, আমরা জানি যে মানুষের বেশিরভাগ অংশ কি দ্বারা, প্রোটিন দ্বারা গঠিত। সেই প্রোটিন যদি আবার দেখো যে প্রোটিন আবার কি দ্বারা গঠিত, এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে বলা হয় প্রোটিন। তার মানে অ্যামাইনো অ্যাসিড আবার কি দ্বারা গঠিত, সেখানে যদি অ্যামাইনো অ্যাসিডের কার্বন, যদি অ্যামাইনো অ্যাসিডের গঠন যদি দেখতে যাও, সে জায়গায় থেকে অধিকাংশই থাকে কি কার্বন। তো এই কার্বন যেহেতু অধিকাংশ থাকে, তো যার কারণে বোঝা গেছে যে আমাদের হাইড্রোকার্বন যদি মানে জৈব যৌগ যেগুলো আছে সেগুলোর ভিতরে কি অবশ্যই কার্বন এবং কি হাইড্রোজেন থাকবে। কারণ অ্যামাইনো অ্যাসিডের গঠনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন অধিক পরিমাণে থাকে। এখন এই হাইড্রোকার্বন পড়তে গেলে, আমাদের জৈব যৌগ পড়তে গেলে সবসময় আগে জৈব যৌগ পড়তে গেলে সবসময় কি আমাদের হাইড্রোকার্বন পড়তে হবে। এবং হাইড্রোকার্বন পড়ার ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের গঠন, মানে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগগুলো গঠিত, সেটাই কি হাইড্রোকার্বন। কারণ হাইড্রোকার্বনের ভিতরে হাইড্রোকার্বন যে আছে, সেটা তো আমরা বুঝলাম যে কার্বন আর হাইড্রোজেন যে যৌগ দ্বারা গঠিত, সেটা হাইড্রোকার্বন। এবং 118টি যে মৌল আছে, সেই 118টি মৌলের মধ্যে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 117টা মৌল রাখলাম। আর এই কার্বনকে আমরা একটা স্পেশাল গেস্ট বা অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশাল একটা রাখলাম, মানে কার্বনকে আলাদাভাবে রাখলাম। কারণ যেহেতু কার্বনই বেশিরভাগই জৈব যৌগের বেশিরভাগ অংশ কার্বন বিদ্যমান, যার কারণে কার্বনকে একটা আলাদাভাবে রাখলাম। এখন দেখলাম যে কার্বনের যোজনী সাধারণভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের যোজনী 2 কিভাবে আসে সেটা তো বুঝাইলাম। এবং দেখলাম যে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনীর সংখ্যা 2। তার মানে অজৈব যৌগতে কার্বনের সংখ্যা যোজনী সবসময় কি 2। যোজনী মানে কি ধরার ক্ষমতা বা ইলেকট্রন শেয়ারিং বা মানে হাত, মানে যোজনী মানে হলো কি ধরার ক্ষমতা, একজনের সাথে আরেকজনের বন্ধন বা ধরার হলো কি ক্ষমতা, সেটা হলো কি যোজনী। তাহলে এখন বিষয় হলো যে অর্গানিক কেমিস্ট্রিতে আসলে যোজনী, কার্বনের যোজনী হলো 4। কারণ হলো কি কার্বন হলো একটা স্পেশাল গেস্ট বা স্পেশাল পারসন বা এক্সট্রাঅর্ডিনারি পারসন। এবং সেটার যোজনী কিভাবে, কার্বনের একটা যেহেতু এক্সট্রা অর্ডিনারি একটা কোনো পারসন, তার মানে স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে। স্পেশাল কোনো বৈশিষ্ট্য থাকলে, স্পেশাল বৈশিষ্ট্য, তার মানে কার্বনের যোজনী 4 কিভাবে আসলো, তার মানে তার স্পেশাল বৈশিষ্ট্য হলো সে কি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেয় বা পরিবর্তনশীল অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেয়। তার মানে পরিবর্তনশীল ইলেকট্রন বিন্যাস মানে হলো যার এক বা একাধিক যোজনী থাকে। তোমরা পরিবর্তনশীল যোজনী মানে তোমরা জানো যে প্রত্যেকটা মৌলের যদি কোনো মৌলের বা কোনো পরমাণুর যদি এক বা একাধিক যোজনী থাকে, সেটা কি পরিবর্তনশীল অবস্থায় কি তার যোজনী। তাহলে কার্বনের যোজনী যেহেতু 2টা আছে, একটা হলো 2 আর একটা হলো কি 4, তার মানে সেটা কি পরিবর্তনশীল অবস্থার কি পরিবর্তনশীল অবস্থার যোজনী আর কি। তো কার্বনের যোজনী হলো কি উত্তেজিত অবস্থায় কার্বনের যোজনী কত 4 হয়। তার মানে এই জৈব যৌগতে সবসময় কি কার্বনের যোজনী, মনে রাখতে বলছি যে জৈব যৌগ সবসময়তে অর্গানিকে সবসময় সব জায়গায় কি কার্বনের যোজনী 4। কারণ হলো কি কার্বন একটা স্পেশাল বৈশিষ্ট্য, কার্বনকে আমরা ধরে নিছি। এখন বিষয় হলো যে এই যে আমরা এটা পড়াবার চাইতেছিলাম, কিন্তু এটা পড়াবো না। নেক্সট লেকচারে আমরা যখন অ্যালকিন এবং অ্যালকাইন শেষ করবো, তখন আমরা বোঝাবো বা পড়বো আর কি। তো এরপরে আমরা যে বিষয়টা জানলাম যে হাইড্রোকার্বন কয় ধরনের, 2 প্রকার। একটা হলো কি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বনের হলো কি শক্তিশালী বন্ধন বিদ্যমান। সম্পৃক্ত যেহেতু, তার মানে কি তার আর কিছু লাগবে না। সম্পৃক্ত মানে কি আসক্ত মানে কি শক্তভাবে বন্ধন গঠিত আর কি, শক্তিশালী বন্ধন আর কি, সেটা আমরা বুঝাইছি। তো অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা প্রকার। তো যেহেতু অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা প্রকার, তাই সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি অ্যালকেনের মধ্যে বিদ্যমান। যার কারণে তুমি অ্যালকেনের সংজ্ঞা এইভাবেও দিতে পারো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাকে বলা হয় কি অ্যালকেন। এবং অ্যালকেনের এখন এই যে কার্বন আমরা যে নামকরণ করব, সেই নামকরণের ক্ষেত্রে যে গ্রিকেরা যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, সেটা কি কার্বন যদি একটা কার্বন যদি থাকে কোনো যৌগের ভিতরে, তাহলে নাম হবে কি মিথ। 2টা কার্বন থাকলে নাম হবে ইথ, 3টা কার্বন থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে প্যান, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হ্যাপ্ট,
8টা থাকলে অফ, 9টা থাকলে নন, তো 10টা থাকলে ডেক, 11টা থাকলে অন ডেক, আর 12টা থাকলে ড্র ডেক। তো এই যে আমি আবার কি অ্যালকেনের সাধারণ সংকেতের একটা বিজ্ঞানীরা সূত্র আবিষ্কার করছে, যেটার নাম কি CnH2n প্লাস 2। CnH2n মানে কি? n মানে হলো কি সাধারণ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত? 1 থেকে 1 2 3 4 জানো। পূর্ণ স্বাভাবিক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক, জানো এটা ম্যাথের বাস্তব সংখ্যা অধ্যায় পড়ছো। তাহলে কি স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4 5 6 এগুলা। তো n ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে n ইকুয়াল টু 1 মানে কি কার্বন সংখ্যা 1। এই n ইকুয়াল টু হলো কি কার্বন সংখ্যা। ও সরি, আমি একটু লিখিনি। n ইকুয়াল টু কি কার্বন সংখ্যা। n তো মানে এগুলো তো স্বাভাবিক সংখ্যা, কিন্তু n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু কি কার্বন সংখ্যা। আর এই কার্বন সংখ্যা কি? কার্বন সংখ্যা 1 2 3 4 5 এরকম। কার্বন সংখ্যা তো আর 0.5 হইতে পারে না, বা অন্য কোনো কিছু হতে না, যার কারণে স্বাভাবিক সংখ্যা। কার্বন সংখ্যা তো আর অর্ধেক বা আধান, বা মানে আমরা গ্রামের ভাষায় বলি অর্ধেক, আধান আর কি, বা অর্ধেক এরকম হতে পারে না, যার কারণে স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকম থাকবে। তো 1 যদি থাকে তাহলে মিথ, আর যেহেতু নামের শেষে n, মানে অ্যালকেনের n লাস্টে n উচ্চারণ হয়, যার কারণে নাম হবে কি মিথেন। যদি কার্বন সংখ্যা যদি থাকে 2, যদি কার্বন সংখ্যা 2 থাকে, যদি কার্বন সংখ্যা 1 থাকে, তাহলে কি হবে? 1 থাকলে n ইকুয়াল টু 1, তাহলে 2 কে 2 প্লাস কত 2, তার মানে কি Cn, সরি, একটা কার্বন থাকলে তাহলে 2 কে 2 আর কত 2, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? এটা হলো হাইড্রোজেনের সংখ্যা। যে 1 থাকলে তার তার সাথে আরো গুণ 2 গুণ করে তারপরে আরো 2টা বেশি বেশি কি হাইড্রোজেন থাকবে। তার মানে কার্বন যদি একটা থাকে, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? হাইড্রোজেন থাকবে 2 এর সাথে ওই 1 গুণ করতে হবে, প্লাস আরো 2টা বেশি থাকবে। তাহলে দেখো, তাহলে যদি 2 এর সাথে 1 গুণ করো, তাহলে 2 কে 2 প্লাস কত 2, তার মানে 4। তাহলে কার্বন একটা থাকলে হাইড্রোজেন থাকবে কত? 4টা। আর যদি কার্বন থাকে 2টা, তাহলে দেখো কার্বন যদি 2টা থাকে, তাহলে কার্বন 2, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে? 2 2 4 প্লাস 2, তারপরে হাইড্রোজেন কয়টা থাকবে? তাহলে 6। তারপরে কার্বন সংখ্যা যদি 2 থাকে, তাহলে আমরা নাম কি জানি? যে কার্বন 2 থাকলে নাম হয় ইথ। কার্বন 2 থাকলে নাম হইলো কি ইথ। আর যদি নামের উচ্চারণ কি আছে, এই জায়গায় দেখো নামের সাথে কি আছে? n, তাহলে নাম হবে কি ইথেন। আর ইথেনের সাধারণ সংকেত তো এইভাবে লেখছো, এই যে এই সূত্রের মাধ্যমে এইভাবে সাধারণ সংকেত লেখে। আর এটার গাঠনিক সংকেত তো বুঝাইলাম, যে গাঠনিক সংকেত কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কার্বনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পাওয়ার জন্য 4টা ইলেকট্রন কি করে? হাইড্রোজেনের সাথে কি করে? হাইড্রোজেনের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করে কি? শেয়ারিং ইজ কেয়ারিং, যার মানে কি শেয়ারিং করা মানে কি সমযোজী বন্ধন। তাহলে কার্বন এবং আমরা জানি কি অধাতু, হাইড্রোজেন একটা অধাতু এবং কার্বন একটা অধাতু, এবং অধাতু অধাতু যে বন্ধন সেটা কি সমযোজী বন্ধন। আমি তোমাদের পড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমি বইয়ের শেষের জায়গায় বলে দিয়েছিলাম যে সমযোজী জৈব যৌগের বেশিরভাগ অংশ কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তো আশা করি বুঝতে পারছো। তো সমযোজী বন্ধন দ্বারা, তার মানে কি সেটার গাঠনিক বন্ধন কি এভাবে গাঠনিক বন্ধন গঠিত, সেটা মাঝখানে আগের হয়তো বা তোমরা এতক্ষণে বুঝে ফেলছো আর কি। তারপরে চেইন সংকেত মানে কি? দেখো এটা একটা চেইন বা এরকম একটা চেইন স্ট্রাকচার গঠন করছে। দেখো এইভাবে একটা চেইন, যদি ধরো আমার একটা চেইন যদি আমি এখানে দেখাই, দেখো এই যে এই জায়গায় দেখো এরকম একটা কি চেইন, এটা কি চেইন দ্বারা এরকম একটা চেইন বা শিকলের মতো একটা বৈশিষ্ট্য এই জায়গায় দেখা যাচ্ছে। এই যে জায়গায় দেখো, এই জায়গায় যদি আরো যদি কার্বন সংখ্যা 3 থাকে, তাহলে তখন কি হবে? CH3 CH2 CH3 এরকম একটা কি চেইন স্ট্রাকচার গঠন করবে। তো যার কারণে এরকম একটা চেইন, বড় একটা শিকল স্ট্রাকচার গঠন করবে, যার মানে কি এটা কি শিকল মানে কি চেইন সংকেত, মানে এটা কি চেইনের মতো গঠন। কিভাবে সংকেত আকারে লেখা যায় সেটা কি এইভাবে দেখানো হয়। আর গাঠনিক তো গঠন তো দেখাইলাম। তো আশা করি বুঝতে পারছো এত সুন্দরভাবে। এবং এই ক্লাসটা SSC 2026-7-8 সবাই করতে পারবে আশা করি। তো এইভাবে যদি তোমরা ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় শেষ করো, এবং আমি মনে করি যদি অর্গানিক কেমিস্ট্রিতে এইভাবে পড়তে পারো, আমি মনে করি যে অর্গানিক কেমিস্ট্রির বস হতে আর কোনো সমস্যা হবে না। তো আমি যে ভাইয়ের কাছে পড়ছি আগে, যে ছোটোবেলা যে 9-10-এ যে যার কাছে পড়ছি, সে ভাই আমার গ্রামের এক ভাই ছিল, বা এখন সে ঢাকায় একটা কলেজের লেকচারার, হ্যাঁ সিনিয়র, এখন সিনিয়র হয়ে আস্তে আস্তে সিনিয়র হতে হয় এখন। তো তো ভাইয়ের কাছ থেকে আমার এগুলো শেখা, এবং এই কেমিস্ট্রির প্রতি আমার এই ভালোবাসা থেকেই আমি এই কেমিস্ট্রির যাত্রা শুরু করছি, এবং আমার অনার্স লেভেলেও আমি কেমিস্ট্রি সাবজেক্টে পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি। এই ক্লাসটা যদি কোনো সময় তোমাদের বা কোনো কারণে যদি মনে করো যে উপকার হয়ে থাকে, বা উপকার তোমার মানে মনে যদি এরকম হয় যে না ভাই এই বাইরের এই ক্লাসগুলো আমার আস্তে আস্তে যে এই পরবর্তী লেকচারগুলো
মানে উপকারে আসবে, তাহলে একটু ভাই কষ্ট করে একটু শেয়ার করে দিও, যাতে করে আরও অন্যান্য শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে করে এইভাবে প্রত্যেকটা ক্লাস করে এবং শেষ পর্যন্ত যাতে করে এই অর্গানিকের ভয়টা জয় করতে পারে। এবং আমি রাকিবুল ইসলাম, আমি পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তে, যেটা হলো এখনও অধ্যাদেশ এখনও জারি হয় নাই, এবং আমার ক্যাম্পাস হলো বাংলা কলেজ। তো সেখানে আমি অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগে আমি পড়াশোনা করছি। তো আমার পরিচয়টা এই জায়গায় দিয়ে রাখলাম। এবং আমি কিন্তু ভাই কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, বা ভালো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বুয়েট বা ইয়ের শিক্ষার্থী না, আমি একটা সাধারণ কলেজের শিক্ষার্থী। আমিও তোমাদের একটু সিনিয়র এসএসসি লেভেলের যারা, তাদের অবশ্য তাদের থেকে একটু বড় আর কি, তাদের শুধু তাদের থেকে কিছু হলেও একটু বেশি জানি আর কি। তো যদি তোমার কাছে মনে হয় যে না ভাই এই ক্লাসগুলো আমার উপকারে আসছে, বা এইগুলা মানে আমার কিন্তু ওরকম সেট আপ নাই, যার কারণে আমার এই খাতায় কলমে পড়াতে হচ্ছে, তো ভবিষ্যতে আমি এমন হতে পারে যে আরও কোনো আপডেট ভার্সন বা আপডেট কোনো কিছু শিক্ষার্থীর জন্য নিয়ে আসতে বা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে আমার যে বিষয়টা সেটা হলো কি, বুঝে পড়তে হবে, বুঝে না পড়লে সমস্যা। এবং না বুঝে ওই পরীক্ষার নাম্বারের জন্য যে পড়াশোনা, সেগুলা আসলে কাম্য নয়। এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আসলে এই মুখস্থ নির্ভর এটা আস্তে আস্তে উঠে যাবে, এবং এগুলা কি উঠে যাচ্ছে আর কি। আর চেষ্টা করবা নিজের অনুযায়ী ট্রাই করা, স্যারদের কাছ থেকে শিখবা, এবং এমনভাবে শিখবা যাতে করে তুমি অন্য একজন ভাইকে বা অন্য একজন শিক্ষার্থীকে কি তুমি বড় হইলে বা আমার লেভেলে আসলে, বা তুমি ইন্টারমিডিয়েটে পড়ার সময় যাতে করে তুমি ইন্টারমিডিয়েটের ছাত্রকে পড়াইতে পারো বা এর নিচের ক্লাসের ছাত্রদের পড়াইতে পারো, সেই দক্ষতা অর্জন করতে হবে। আলটিমেটলি বাংলাদেশে কিন্তু এরকম মানে নাই আর কি। বাংলাদেশে আসলে এডুকেশন সিস্টেম একটা ফাউল এডুকেশন সিস্টেম। মানে তুমি চিন্তা করো যে মানে সব কিছু মুখস্থ নির্ভর পড়াশোনা, কোনো কিছু দেখো তুমি এরকম বুঝে বুঝে তুমি পরীক্ষার হলে যাবা, আরেকজন মনে করো যে না বুঝে মুখস্থ করে যাবে, বা ডাইরেক্ট ভাষা মনে করো বই থেকে মুখস্থ করে গেছে, তোমার থেকে ওই ভাই মানে মাস্ট বেশি নাম্বার পাবে, কারণ ওই হুবু মুখস্থ করে যায় তুলে ধরছে। কিন্তু ভাই তুমি যদি মনে করো একটা এই যদি তোমার মনে করো এডুকেশন সিস্টেম যদি একটু পরিবর্তন হয়, বা তোমার মনে করো যে যদি আগামীতে বা আগামী সরকার গঠন হইলে বা অন্য কোনো সময় যদি তোমার একটু যদি মানে করা হয়, তাহলে কিন্তু মানে এই শিক্ষার্থীরা কিন্তু মানে কাবু হয়ে যাবে আর কি। তো এখন আসলে আপডেট হওয়ার সময়, বাংলাদেশ কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে পৃথিবীর যদি পার্সপেক্টিভের চেষ্টা মানে পৃথিবীর অনুযায়ী যদি বা পৃথিবীর যুগের অনুযায়ী যদি চেষ্টা মানে তুমি কম্পেয়ার করতে চাও, দেখবা যে আসলে বাংলাদেশ আলটিমেটলি কোন কাতারে আছে আমি বলতে পারলাম না। এবং বাংলাদেশে এত এত বিশ্ববিদ্যালয়, এত এত এখনো পর্যন্ত একটা কোনো সামরিক অস্ত্র বা যুদ্ধ বিমান বা অন্য কোনো কিছু আবিষ্কার করতে পারলো না। শুধুমাত্র ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয়তোবা, সেই জায়গায় গত বছর দেখলাম যে একটা রকেট আবিষ্কার কি, রকেট তো এখন এভেলেবেল, অন্যান্য দেশে যারা আছে সেগুলা কি করা আর কি, আলটিমেটলি ওগুলো এখন অত্যাধুনিক রকেট তৈরি করতেছে। আর এই জায়গায় বাংলাদেশে একটা রকেট আবিষ্কার করছে, তারপরেও সাফল্য আর কি। তারপরে একটা ছেলে দেখলাম হেলিকপ্টার আবিষ্কার বলা যায় না আসলে, সেটা কি তৈরি করছে, মানে সেটা তৈরি করছে আর কি। তাও বাংলাদেশের একটা গর্ব আর কি। তো এরকম যদি আমার মনে হয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এরকম গবেষণা করার জন্য করার জন্য এরকম হইতো, তাহলে কিন্তু বাংলাদেশ আজকে পিছিয়ে থাকতো না। এবং বাংলাদেশে কিন্তু ভালো ভালো মানে শিক্ষার্থীরা এবং শিক্ষিত বলতে বা জ্ঞানী বা বিজ্ঞানী হওয়ার যোগ্যতার মতো অনেকেই আছে, কিন্তু আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম বা তোমাকে এইভাবে মানে ভালোভাবে ফেসিলিটি দেয় না, যার কারণে যদি ভালো কেউ থাকে বুয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মেডিকেল থেকে ভালো ভালো যারা আছে, তারা কিন্তু বাংলাদেশে আলটিমেটলি থাকে না, কারণ তাদের সেই সুযোগ সুবিধা নেই, এবং তাদের বাসস্থান, আবাসন এবং অন্যান্য যে খরচপত্র আছে তারা
বাংলাদেশ সরকার কিন্তু তাদের সেই ব্যয়টা বহন করতে পারে না, যার কারণে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ব্যয় করেই, কিন্তু এই এডুকেশন সিস্টেমে তারা এই এক্সট্রা ফেসিলিটিগুলো দেয় না, যার কারণে ভালো ভালো শিক্ষার্থী এবং ভালো ভালো মেধাবী, ভালো ভালো ট্যালেন্টেড যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বিদেশে পাড়ি জমায় এবং বিদেশের নাম অর্জন করা হয়। এবং এমনও কিছু ক্ষেত্র আছে যেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ থেকে তাদের কিনে নিয়ে যাওয়া হয়। তো অনেক কথাই বললাম, তো আমি একটু বেশি কথা বলি, তো যার জন্য সরি। এবং এই আমার যে এই পড়ার মধ্যে যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, হ্যাঁ, কাইন্ডলি আমার এই কমেন্ট সেকশনে বা আমার যে অর্গান সায়েন্স যে পেজটা আছে, যে পেজ থেকে এই ভিডিওটি আপলোড হবে সেখানে জানাবেন, এবং ইনবক্সেও মানে সেটার পেজের ইনবক্সে বা মেসেজে আপনি জানাতে পারেন যে ভাই এই জায়গাটা আপনি একটু ভুল বলছেন, কারণ অনেক কথা বলা হয় এর মধ্যে দুই একটা টুকিটাকি ভুল হইতে পারে। তো সেগুলো আমার যদি জানার থাকে আমি সেটা সলিউশন করব, এবং যদি না আমি না জেনে থাকি সেটা আমি শিখে তারপরে আপনাদের জানাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে আমি নেক্সট কোনো লেকচারে আরও এর চেয়ে ভালো কোনো অপশনে আসতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।